আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথম অধ্যায় পড়তেছি কোষ ও এর গঠন। এটার উপর আজকে আমাদের হচ্ছে লেকচার 5। তো আজকের লেকচারের মধ্যে আমরা হচ্ছে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন, জিন এবং হচ্ছে জেনেটিক কোড, এই প্রত্যেকটা টপিক একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং হচ্ছে আজকের যে টপিকটা, এটা তোমার ইয়ার চেঞ্জ বলো, প্রি টেস্ট বলো, টেস্ট বলো, ফাইনাল পরীক্ষা বলো, তারপর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন বলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো, প্রত্যেকটা ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তুমি সিকিউ বলো, এমসিকিউ বলো, পরীক্ষা যেভাবেই নিক, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অ্যাভারেজ সবসময় এমসিকিউ আসে এবং হচ্ছে সিকিউ প্রশ্ন আসে। সো দেরি না করে আমরা শুরু করছি। তো প্রথমে বলে রাখি, যেহেতু ইম্পর্টেন্ট টপিক, বিভিন্ন কাজের প্রেশার থাকলে ক্লাসে এটা করা যাবে না। এখন একেবারে ফ্রি টাইম, একবার রিল্যাক্সের মধ্যে এই ক্লাসটা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে ডিএনএ প্রতিলিপন, প্রথম আমাদের যে টপিক ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। তো প্রথমে আমরা 9-10-এ যে এখান থেকে পড়েছি হচ্ছে ডিএনএ শব্দটা ছিল ডিএনএ অনুলিপন লেখা ছিল। তো আসলে ডিএনএ অনুলিপন, আমিও আমার অনেক ক্লাসের মধ্যে ডিএনএ অনুলিপনই বলছি, বাট পারফেক্ট হচ্ছে এই শব্দটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন। ডিএনএ প্রতিলিপন, রেপ্লিকেশন অফ ডিএনএ মানে হচ্ছে ডিএনএ প্রতিলিপন। এখন কথা হলো প্রতিলিপন এবং অনুলিপনের মধ্যে পার্থক্য কী। যেমন আমার কাছে একটা পৃষ্ঠা আছে, পৃষ্ঠার মধ্যে কিছু লেখা আছে। তো এই লেখাটা হচ্ছে তোমাকে বললাম, এই তুমি তোমার পেজের পৃষ্ঠার মধ্যে এটা লিখে নাও, তুমি নিজের হাতে তুমি সেমভাবে এটা লিখলা, এটা হচ্ছে অনুলিপন। আর আমি বললাম যে এই পৃষ্ঠাটা ফটোকপি করো, ফটোকপি করলে যেটা হবে সেটা হলো প্রতিলিপন। দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সের তুমি যেটা হাতে লিখছো, এটার মধ্যে আমি যেভাবে আমার যে লেখার স্টাইল, ক খ আমি যেভাবে লিখি, তুমি কিন্তু সেভাবে লেখো না। আবার আমার লাইন যেমন বাঁকা হয়, তোমার লাইন অনেক সোজা হয়। তার মানে হচ্ছে আবার দেখা গেছে একটা শব্দ লিখতে যায় তুমি কাটাকাটি করছো। তো জাস্ট এটা হচ্ছে কি, এটা হলো অনুলিপন, যেটা একেবারে হুবহু না। হ্যাঁ, আবার কিছু ওয়ার্ড মিসিং থাকতে পারে, তোমার কিছু বানান ভুল থাকতে পারে, এটা হচ্ছে অনুলিপন। তবে যদি ফটোকপি করো তাহলে কিন্তু হুবহু সেম বৈশিষ্ট্যের জিনিস আসতেছে, একেবারে আমার কাছে পৃষ্ঠা যেমন আছে, ফটোকপি করলে সেম তাই আসতেছে। এটা হচ্ছে প্রতিলিপন বা রেপ্লিকেশন। সো অনুলিপন এবং প্রতিলিপনের মধ্যে পার্থক্য আছে। প্রতিলিপন হচ্ছে হুবহু সেম, কিন্তু অনুলিপন হুবহু সেম নাও হতে পারে। সেই ক্ষেত্রে এই যে ডিএনএ রেপ্লিকেশন, যেটা ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে কি, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি হবে, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি হবে। এই যে একটা ডিএনএ মাঝখান দিয়ে ভেঙে দুইটা ডিএনএ যে হবে, হুবহু আগেরটার মতোই হবে, একেবারে হুবহু ফটোকপি। এই জন্য এটাকে প্রতিলিপন বলাটা পারফেক্ট, প্রতিলিপনই বলবো আমরা ইনশাল্লাহ। তাহলে ডিএনএ প্রতিলিপনটা এইটা একটু জানার জন্য আমাদের 9-10-এর যেটা বেসিক, সেটা আমি জাস্ট 2-3 মিনিট আলোচনা করি, তাইলে হচ্ছে যে বিষয়টা ধরতে পারবা। কারণ ওই একেবারে পুকুর থেকে লাফ দিয়ে সাগরে নামার মতো। সো পুকুর থেকে আমি একটু নদী বুঝাই, তারপরে হচ্ছে যে সাগরে যাই। তো আমাদের 9-10-এ বেসিকটা এরকম ছিল, যেমন ধরো এই যে একটা ডিএনএ, এই যে এটা হচ্ছে একটা ডিএনএ। তো ডিএনএর মধ্যে এই যে হাইড্রোজেন বন্ধন এগুলা ছিল। তো হাইড্রোজেন বন্ধনটা আমরা জানি, আগের ক্লাসে আমরা পড়ছি, এর সাথে টি এর মধ্যে দ্বিবন্ধন হয়, সি এর সাথে জি এর মধ্যে 3 বন্ধন হয়। এই যে ধরো এটা একটা ডিএনএ, এটা হলো মাতৃ ডিএনএ, তাই তো? এখন ডিএনএ অনুলিপনের মধ্যে যেটা হয়, এই যে এই যে আমি অনুলিপন বলে ফেলছি আর কি, কারণ অনুলিপন বলতে বলতে অভ্যস্ত। তো ডিএনএ প্রতিলিপনের মধ্যে যেটা হয়, এই যে দুইটা সূত্রক যে হাইড্রোজেন বন্ধন দ্বারা যে আবদ্ধ হয়ে আছে, যুক্ত হয়ে আছে, একটা এনজাইম আসে, একটা এনজাইম এসে এই সূত্রকের হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দেয়। তো সূত্রকের হাইড্রোজেন বন্ধনগুলো যদি ভেঙে দেয়, তখন হচ্ছে একটা এই যে এই সূত্রকটা আলাদা হয়ে গেল, এই সূত্রকটা আলাদা হয়ে গেল, এই দুইটা সূত্র কী হলো, পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা, এই যে দুইটা সূত্রক পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে গেল, এখন এই সূত্রকটা তার অনুরূপ একটা সূত্রক এখানে সৃষ্টি করবে, নতুন একটা সূত্রক সৃষ্টি করবে। এই সূত্রকটা তার অনুরূপ একটা নতুন সূত্রক সৃষ্টি করবে। তাহলে কি হবে, এই যে এদের মধ্যে এই যে সেম হাইড্রোজেন বন্ধনগুলো গঠিত হয়ে অনুরূপ সূত্রক সৃষ্টি করলো। তাহলে কি হবে, একটা সময় এই ডিএনএটা হচ্ছে এই যেভাবে এখানে ভাঙতে থাকবে আর এখানে গঠন হইতে থাকবে। তো সেমভাবে ডিএনএটা একটা সময় শেষ হয়ে যাবে,
তো এই ডিএনএটা শেষ হয়ে গেলে এই যে একটা ডিএনএ থেকে এই যে একটা ডিএনএ, এই যে দুইটা ডিএনএ আমরা পেয়ে যাব। ঠিক আছে, শেষ হবে মানে কি ডিএনএটার প্রতিলিপন হইতে হইতে একটা সময় কি হয়ে যাবে, একটা সময় হচ্ছে এই যে পুরো ডিএনএটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গেলে এই যে একটা ডিএনএ ছিল, এখন এই যে দুইটা ডিএনএ পাওয়া গেল। তো এই পদ্ধতিটাই হচ্ছে কি ডিএনএ প্রতিলিপন। এই পদ্ধতির মাধ্যমে যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ পেলাম, এখন হুবহু সেটার মতোই হবে, হুবহু সেটার মতো হবে, ফটোকপির মতো। তাহলে ডিএনএ প্রতিলিপন কি? ডিএনএ প্রতিলিপনটা তাহলে কি? তো ডিএনএ প্রতিলিপনটা আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে যে প্রক্রিয়া একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএর সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটাকে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। তাহলে তোমরা যখন নোট করবা, নোটের মধ্যে অবশ্যই সংজ্ঞাটা লিখবা। নোটের মধ্যে কি করবা? সংজ্ঞাটা অবশ্যই লিখবা। তাহলে ডিএনএ প্রতিলিপন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে দুটি ডিএনএর সৃষ্টি হয় তাকে ডিএনএ প্রতিলিপন বলা হয় বা ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। ঠিক আছে, ফাইন। তো মোটামুটি এটা জানা গেল। তাহলে একটা এনজাইম আসবে, এসে দুইটা সূত্রকের মধ্যে এই হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিবে, সূত্রক দুটো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সূত্রক দুটো পরস্পর আবার অনুরূপ সূত্রক তৈরি করে এই যে ডিএনএ তৈরি করবে। জাস্ট এটাই, যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হইল। তো ডিএনএ রেপ্লিকেশনের প্রথম প্রস্তাবটা কে দিছে? ওয়াটসন এবং ক্রিক। ওই যে ডিএনএ যারা ডাবল হেলিক্সের মডেল আবিষ্কার করছে 1953 সালে, তারা ডিএনএ প্রতিলিপন কিভাবে হয় এটার প্রস্তাবটা দিছে। তো এইটা এভাবে যে ডিএনএ প্রতিলিপনটা হয়, এটার আগে অনেকগুলা বিতর্ক ছিল, মানে অনেক বিজ্ঞানী বিভিন্নভাবে বলছে যে এমন হয় এমন হয়। ওগুলা তোমাদের বইয়ে একটু আলোচনা করা, আমি এটা আলোচনা করলাম না, দরকার নেই, ওইটা তো ভুল, সো ওইটা আলোচনা করার দরকার নেই। তো এভাবে যে হয় এটা ওয়াটসন এবং ক্রিক 1953 সালে প্রথম হচ্ছে এটা মডেলটা প্রস্তাব দেয়। পরবর্তীতে হচ্ছে মেসেলসন এবং হচ্ছে স্টাল, দুইজন বিজ্ঞানী 1958 সালে সর্বপ্রথম এটা প্রমাণ করে যে ঠিক আছে এভাবেই হয়। ঠিক আছে, আচ্ছা, ডিএনএ যে এভাবে যে রেপ্লিকেশনটা হলো, প্রতিলিপনটা হলো, এই প্রতিলিপনের প্রক্রিয়াটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। কি বলে এটাকে? কি বলে? অর্ধ এই যে এভাবে যে ডিএনএ প্রতিলিপন যে হয় এই প্রক্রিয়াটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয়। তো এটা একটা খ নাম্বারের প্রশ্ন আসতে পারে যে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলতে কি বোঝায়, বা ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপনকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলা হয় কেন? এখানে মূল বিষয়টা খেয়াল রাখো, এই যে একটা ডিএনএ থেকে যে দুইটা ডিএনএ হলো, এই যে ডিএনএটা, এই নতুন যে ডিএনএটা তৈরি হলো, এই নতুন ডিএনএটার মধ্যে কিন্তু আমরা জানি ডিএনএ দুইটা সূত্রকের সমষ্টি, দুইটা সূত্রক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। এখন এই যে একটা সূত্রক, এই সূত্রকটা কিন্তু পুরাতন সূত্রক, এই সূত্রকটা আগে থেকে ছিল, গঠিত হয়েছে নতুন একটা সূত্রক গঠিত হয়েছে মাত্র, তার অর্ধেক আগে থেকেই সংরক্ষিত ছিল, বাকি অর্ধেক পরবর্তীতে তৈরি হয়েছে, রাইট? তো এই ডিএনএ যখন আবার অনুলিপিত হবে, প্রতিলিপন হবে যখন এটার মধ্যে, তখন কিন্তু হচ্ছে এই যে আবার দুইটা সূত্রক পরস্পরতে বিচ্ছিন্ন হয়ে যাবে, যে একটা পুরাতন সূত্রক থাকবে আর একটা নতুন সূত্রক তৈরি হবে। তার মানে যে কোনো একটা ডিএনএর মধ্যে আসলে নতুন একটা সূত্রক তৈরি হয়, আর একটা সূত্রক আগে থেকেই থাকে। যেহেতু এখানে অর্ধেক আগে থেকেই সংরক্ষিত থাকে, এই জন্য এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয়। তাহলে ডিএনএ প্রতিলিপনকে কি বলা হয়? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলা হয়। ওকে, মোটামুটি হচ্ছে এটা আমরা সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে, মোটামুটি ডিএনএ রেপ্লিকেশনটা বুঝতে পারছি আমরা, যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা হচ্ছে পরীক্ষার মধ্যে আমরা কিভাবে আনসার করব, এখন হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যাব, যে আসলে কিভাবে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হয়। ঠিক আছে, তো এটার জন্য তোমাকে আগে প্রথমে চিত্রটা সুন্দরভাবে বুঝতে হবে। আমি একবার সহজ করে তোমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে অনেকগুলো চিত্র, এত ঝামেলা করার দরকার নেই, একেবারে সিম্পলভাবে চিত্র আর্ট করে দিব, মার্কাটার কোনো সুযোগ নেই, 3-3 পাবা ইনশাল্লাহ, একবার নো টেনশনে থাকো। তো এটার আগে আমরা জাস্ট ডিএনএ রেপ্লিকেশনটা আমরা একটু 3D অ্যানিমেশন দেখি, তাহলে তুমি বুঝতে পারবে। এখন আমার অ্যানিমেশন যেটা, এটা একটু ইউটিউবের, আমার হচ্ছে বোর্ডের অ্যানিমেশন না, এটা কপিরাইট হওয়ার সুযোগ আর সম্ভাবনা আছে, আমি শিওর না, বাট এটা অন্য আরেকটা আমি সেটা দেখাচ্ছি, আমার কাছে সেটা ভালো লাগছে। যদি কপিরাইট ইস্যু দেয় আমি বিপদে পড়বো আর কি।
তো আমরা হচ্ছে এখন ডিএনএ যে প্রতিলিপন আছে, ডিএনএ রেপ্লিকেশন আছে, এটা হচ্ছে 3D অ্যানিমেশন দেখার চেষ্টা করব। তাহলে হচ্ছে যে আরও একটু সুন্দর হবে, সহজে বোঝা যাবে। মানে আমরা পরবর্তীতে পরীক্ষার জন্য আনসার করতে গেলে বিষয়টা একবার মানে মাথার মধ্যে ধরবে আর কি। সো আমরা এখন অ্যানিমেশনটা দেখতেছি। তো এখানে জাস্ট খেয়াল করো, এখানে জাস্ট একটা ডিএনএ দেখানো হয়েছে। এখানে ডিএনএ দেখানো হয়েছে, ডিএনএ দুইটা সূত্রক, হাইড্রোজেন বন্ধন, ওকে। এবং একটু ভালো করে খেয়াল করবে, এখানে দুইটা সূত্রক দুইটা কালার দিয়ে দেওয়া, একটা হচ্ছে নীল কালার, একটা হচ্ছে লাল কালার। নীল কালার সূত্রক যেটা, এটা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, আর লাল কালার সূত্রক যেটা, এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। তো এই যে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে মনে রাখো, আর একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। তো আমরা জানি যে ডিএনএ দুটো সূত্রক পরস্পর কি হয়, বিপরীতমুখী হয়। একটা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে হলে আর একটা 5 প্রাইম থেকে 3 প্রাইমমুখী হবে, সিম্পল জিনিস। আচ্ছা, এখন হচ্ছে ওই যে আমরা বললাম একটা এনজাইম আসবে, এসে হচ্ছে যে সূত্রক দুটা পরস্পরকে বিচ্ছিন্ন করে দিবে, ঠিক আছে। তো এখন এই যে জাস্ট এই যে একটা এনজাইম আসবে, এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। এই যে হেলিকেজ এনজাইম আসবে, এসে হচ্ছে এই যে হেলিকেজ এনজাইমের প্রভাবে সূত্রক দুটা পরস্পর হতে কী হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে হেলিকেজ এনজাইম আসলো, আসার ফলে দুটো সূত্রক পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে গেল, ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, এই যে হেলিকেজ এনজাইম আসার দুটো সূত্রক যে পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে গেল, এখন এই হেলিকেজ, এই যে ডিএনএ প্রতিলিপনটা এখান থেকে শুরু হলো, রাইট, এখান থেকে শুরু হলো। তো এখন এটা কোথায় থেকে হবে এক্স্যাক্টলি, এই মাথা থেকে হবে ডিএনএ, নাকি ওই মাথা থেকে হবে, নাকি মাঝখান থেকে হবে, নাকি এই পাশ থেকে হবে, নাকি এই পাশ থেকে হবে? এটা যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। ইভেন একটা ডিএনএর মধ্যে যে একটা জায়গাতে হবে সেটা না, একাধিক জায়গাতেও ডিএনএ প্রতিলিপন হতে পারে। যেমন এখানে ডিএনএ প্রতিলিপিত হচ্ছে, আবার ওইখানে হচ্ছে, আবার ওইখানে হচ্ছে, একাধিক জায়গাতেও হতে পারে। এখন এক্স্যাক্টলি ডিএনএ প্রতিলিপনটা কোন জায়গাতে শুরু হবে, এটার জন্য হচ্ছে এই ডিএনএর মধ্যে কিন্তু অনেক জিন আছে, ডিএনএর মধ্যে অনেক অসংখ্য জিন আছে। তো কিছু কিছু জিন আছে, একটা জিনের নাম আছে রেপ্লিকন, জিনের কিছু অংশ আছে ওটা রেপ্লিকন, যেটা অনুলিপনটা নিয়ন্ত্রণ করে। ওই রেপ্লিকন যেখানে যেখানে থাকে, হ্যাঁ, বা রেপ্লিকনে নিয়ন্ত্রণ করবে যে ডিএনএ অনুলিপনটা কোথায় থেকে শুরু হবে, ডিএনএ প্রতিলিপন যেটা। সো এটা হচ্ছে আমরা মাথায় রাখলাম যে ডিএনএ প্রতিলিপনটা শুরু হবে, এবং হচ্ছে এটা যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, এবং ওই রেপ্লিকন জিন এটা নির্ধারণ করবে। আর হচ্ছে একটা হেলিকেজ এনজাইম আসলো, আসার ফলে যে হাইড্রোজেন বন্ধন, ডিএনএর দুইটা সূত্রকের হাইড্রোজেন বন্ধনগুলা বিচ্ছিন্ন করে দুইটা সূত্রকে পরস্পর হতে কী করে দিল, বিচ্ছিন্ন করে দিল। আচ্ছা দেখো, তো বিচ্ছিন্ন করার পরে এই যে ঘটনাটা ঘটলো, এইটা কি, এই যে কিছু ডিম আইলো, এরা কেন আসলো? ডিম, এগুলা কারা? এগুলা ডিম না, এগুলা হচ্ছে প্রোটিন। এগুলাকে বলা হচ্ছে SSBP, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, বা হচ্ছে SSBP বলা হয়। কেন? দেখো, এই যে হেলিকেজ এনজাইম যে আসছে, আইসা সূত্রক দুটো যে পরস্পরকে বিচ্ছিন্ন করে দিল, রাইট, বিচ্ছিন্ন করে দিল, তাহলে এই সূত্রক দুটো পরস্পর আবার কী হতে পারে, যুক্ত হতে পারে। এটা যদি বড় হইতে থাকে, আলাদা হইতে থাকে, লম্বা হলে পরস্পর এটা আবার জয়েন হতে পারে। তো এরা যেন আর যুক্ত হইতে না পারে, এই জন্য যখন রিলেশন থাকে দুইজনের মধ্যে, হ্যাঁ, তখন তো কোনো সমস্যা। কিন্তু রিলেশন যদি ভেঙে যায়, রিলেশন ভেঙে গেলে কিন্তু ওদের মধ্যে আবার রিলেশন হওয়ার সুযোগ আছে, ঠিক আছে। এই জন্য রিলেশন ভেঙে গেলে, যদি ধরো একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তাদের মধ্যে একটা রিলেশন চলতেছে, বাট ফ্যামিলি চাচ্ছে না যাদের মধ্যে রিলেশন থাকুক, তখন ওদের রিলেশন কোনো মতো ব্রেকআপ হইলে কী করতে হবে, এই ছেলের দিয়ে আরেকটা রিলেশন ইনভলভ করা দিতে হবে, বা ওই মেয়ের দিয়ে আরেকটা ছেলের সাথে হয় বিয়ে দিতে হবে, বা হচ্ছে আরেকটা রিলেশন ইনভলভ করা দিতে হবে। তাহলে কী হবে, এদের মধ্যে আর যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে না, বা কমে যাবে অনেকটা। তো এরকমই, তাই না? তো যেহেতু এরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আবার কিন্তু একত্রিত হওয়ার একটা সম্ভাবনা আছে, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আকর্ষণ করতে পারে। এই জন্য যাতে এরকম আবার যেন এরা আকর্ষণ করতে না পারে, এই জন্য এক ধরনের প্রোটিন আসে, প্রোটিন এসে এদের সাথে যুক্ত হয়ে থাকে। এই প্রোটিনগুলোর কাজই হলো সূত্রক দুটাকে আবার একত্রিত হইতে দিবে না, বাধা দিবে, ঠিক আছে। এগুলাকে বলা হচ্ছে এই যে সিঙ্গেল স্ট্যান্ড, মানে এই সূত্রগুলোকে সিঙ্গেল রাখবে, বাইন্ডিং প্রোটিন, SSBP, ঠিক আছে, ওকে। পরবর্তীতে আমরা দেখি কি হয়। আচ্ছা, পরবর্তীতে এখানে যেটা বলছে, এগুলো আমরা ডিএনএ স্ট্রাকচার আমরা জানি যে একটা সূত্রকের সাথে ওই এর সাথে টি আসবে, এসে দ্বিবন্ধন হবে, সি এর সাথে জি এর 3 বন্ধন হবে, এগুলো মোটামুটি আমরা জানি।
পরবর্তীতে আচ্ছা এই যে এখানে দেখো, তো হচ্ছে আমরা একটু সামনে আগাই। আচ্ছা এভাবে এই যে সূত্রক দুটা পরস্পর হতে বিচ্ছিন্ন হয়েছে এবং অনেক বেশি এবং সিঙ্গেল বাইন্ডিং প্রোটিনগুলো আসছে এবং এরা আর একত্রিত হইতে পারতেছে না। এখন এই যে দুইটা সূত্রক বলছিলাম না, নীল কালার সূত্রক যেটা, এটা হচ্ছে 3' থেকে 5', এই যে এটা হলো নীল 3' থেকে 5' মুখী, আর এটা হচ্ছে লাল, এটা হলো 5' থেকে 3', তাই তো? দুটো সূত্র পরস্পর বিপরীতমুখী। আচ্ছা, তো এখানে একটা এনজাইম আসবে, প্রাইমেজ এনজাইম। কি এনজাইম? প্রাইমেজ এনজাইম আসবে। আসার পরে কি করবে? এখানে একটা আরএনএ প্রাইমার তৈরি করবে। এই যে আরএনএ প্রাইমার তৈরি হলো। কি তৈরি হলো? আরএনএ প্রাইমার। তো যেখানে আরএনএ প্রাইমার তৈরি হলো মানে কি, এখান থেকে এখন ডিএনএ প্রতিলিপনটা তৈরি হবে, মানে ডিএনএ প্রতিলিপনটা এখান থেকে শুরু হবে। তো ডিএনএ প্রতিলিপনটা হবে এই দিক থেকে এই দিকে। এখন আরেকটা এনজাইম আসবে, ওইটাকে বলা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম। ডিএনএ পলিমারেজ 3 এই এনজাইমটা আসবে। ডিএনএ পলিমারেজ 3 মধ্যে ডিঅক্সিরাইবোজ আছে, যেহেতু এটা ডিএনএ তৈরি হচ্ছে এই জন্য ডিএনএ পলিমারেজ আসবে। ডিএনএ পলিমারেজ 3 এসে তাহলে এই যে প্রথমে একটা এনজাইম আসলো, প্রথমে একটা হেলিকেজ এনজাইম সূত্রক দুটোকে বিচ্ছিন্ন করে দিছে, তারপরে হচ্ছে সিঙ্গেল বাইন্ডিং প্রোটিন আসলো, এদেরকে একত্রিত হইতে বাধা দিচ্ছে। এরপরে হচ্ছে এরপরে কি হবে? এরপরে যেখানে একটা প্রাইমেজ এনজাইম আসলো, প্রাইমেজ এনজাইম এসে এখানে একটা আরএনএ প্রাইমার তৈরি করবে। এখান থেকেই প্রতিলিপনটা শুরু হবে, এখান থেকে প্রতিলিপনটা শুরু হবে। তো এই যে আরএনএ প্রাইমার তৈরি হলো, এখন কি হবে দেখো, এই যে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম আসছে, ডিএনএ পলিমারেজ 3 আসছে, আইসা এই যে আরএনএ প্রাইমারের উপর বসবে, এটার উপর বৈশা এই যে এখানে হলো প্রতিলিপন এই যে প্রতিলিপন করতেছে। তো এখন যে প্রতিলিপন যেটা হবে, এই যে প্রতিলিপন যেটা হবে, তো এটা ছিল 3' থেকে 5' মুখী, 3' থেকে 5'। তাহলে নতুন যে সূত্রকটা তৈরি হবে এটা কি 5' থেকে 3'। এটা মনে রাখবা, নতুন সূত্রক সবসময় 5' থেকে 3' মুখী হবে। এই সূত্রক হোক আর এই সূত্রক হোক, নতুন সূত্রক তৈরি হবে 5' থেকে 3', 5' থেকে 3'। তাহলে এটা ছিল 3' থেকে 5', তাহলে এখানে নতুন সূত্রক হবে কি 5' থেকে 3'। তার মানে 5' থেকে 3', এই সূত্রকটা এই দিকে তৈরি হবে, এই যে এই দিকে তৈরি হচ্ছে, এই দিকে ডিএনএটা তৈরি হবে। এই যে দেখো, ওকে। এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এখানে আরেকটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে এই যে দেখো, এই সূত্রটা ছিল 3' থেকে 5', নীল কালার যেটা, তার পরিপূরক সূত্রক তৈরি হলো 5' থেকে 3', এই দিকে তৈরি হচ্ছে। তাহলে এই সূত্রক যেটা, এটা কি 5' থেকে 3'। তো এটা যদি এখানে 5' হয়, এখানে 3' হয়, তাহলে এটা পরিপূরক সূত্রক কি হবে? এখানে 5' হবে, এখানে 3' হবে। তাহলে আমরা কি বললাম, নতুন পরিপূরক সূত্রকটা যে তৈরি হবে এটা সবসময় 5' থেকে 3'-এর দিকে হবে। তার মানে এই সূত্রকের ক্ষেত্রে 5' থেকে 3' হলো এই দিকে, তার মানে নতুন পরিপূরক সূত্রকটা তৈরি হবে এই দিকে। এই সূত্রকের মধ্যে তৈরি হচ্ছে এই দিকে, আর এই সূত্রকের মধ্যে তৈরি হবে হচ্ছে এই দিকে। বুঝে আসছে বিষয়টা? তার মানে এই যে দুইটা সূত্রক যে পরস্পর বিপরীতমুখী, তাহলে একটাতে যদি এই দিকে নতুন পরিপূরক তৈরি হয়, ডিএনএ প্রতিলিপন হয়, তাহলে আরেকটাতে এই দিকে হবে, বিপরীত দিকে হবে। সিম্পল জিনিস, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, এই সূত্রকের মধ্যে যে ডিএনএ প্রতিলিপনটা যে হবে, এটা হবে একটানা, একেবারে পর্যায়ক্রমিকভাবে একটানা এখানে প্রতিলিপন হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। এই জন্য এই সূত্রকটাকে বলা হয় হচ্ছে লিডিং সূত্রক। এই সূত্রকটাকে কি বলা হয়? লিডিং সূত্রক। তাহলে যে 3' থেকে 5'-এর দিকের যে সূত্রকটা, এখানে নীল কালারের যে সূত্রকটা, এটা হচ্ছে লিডিং সূত্রক। আর এই যে 5' থেকে 3'-এর দিকে যে সূত্রকটা, লাল কালারের যে সূত্রকটা, এটা হচ্ছে ল্যাগিং সূত্রক। এখানে খণ্ড খণ্ড আকারে ডিএনএ তৈরি হবে। তাহলে এখানে একটানা ডিএনএ প্রতিলিপন হবে, এটা লিডিং সূত্রক। 3' থেকে 5' মুখী সূত্রকটা লিডিং সূত্রক। আর এই সূত্রকের মধ্যে খণ্ড খণ্ড আকারে খণ্ড খণ্ড আকারে প্রতিলিপিত হবে।
এই জন্য এটা হচ্ছে ল্যাগিং সূত্র। ওকে, আর এই যে ডিএনএর যে খণ্ড খণ্ড ওগুলাকে ওয়াকিজাকি খণ্ড বলা হয়, ওটা পরের বিষয়। আচ্ছা ওকে, স্টার্ট। আমরা এখন দেখি। ওকে, এই যে এখানে বলছে এটাতে একটানা এদিক থেকে এইদিকে ইয়ে হবে, এটা হচ্ছে লিডিং সূত্র। আর এখানে হচ্ছে খণ্ড খণ্ড আকারে হবে, এটা হচ্ছে ল্যাগিং সূত্র। এবং এটার প্রতিলিপনের গতি হচ্ছে এই দিকে, আর এটা হচ্ছে এই দিকে। এই যে এনজাইমটা আসলো, প্রাইমেজ এনজাইম আসলো, আরএনএ প্রাইমার তৈরি করলো। তারপরে হচ্ছে এই যে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম আসবে, আসার পরে এখান থেকে যে প্রতিলিপনটা এই দিকে হবে। ঠিক আছে, ওইটা তো এই দিকে হচ্ছে, একটানা হচ্ছে। আর এখানে এই যে এখানে একটা খণ্ড হয়েছে, আবার এই যে মাঝখানে গ্যাপ পড়ে গেছে, আবার এখানে হবে। এভাবে খণ্ড খণ্ড আকারে হবে। এই যে এখানে যায়, এই যে খণ্ডটা পূরণ করলো, এই যে আরএনএ ডিএনএ পলিমার 3 আসছে, এই যে খণ্ডটা পূরণ করলো। ঠিক আছে, এবং এখানে ডিএনএ পলিমারেজ আইসা ওই যে আরএনএ প্রাইমারকে ছড়ায় দিবে আর কি। এবং ওই যে খণ্ডগুলা তো মিল করতে হবে, তাই না? ওইটার জন্য হচ্ছে এই যে ডিএনএ লাইগেজ একটা এনজাইম আসে, আইসা হলে এই খণ্ডগুলাকে মিল করে, মানে ডিএনএ এখানে খণ্ড খণ্ড আকারে হচ্ছে না, এটা তো পুরাপুরি করতে হবে। ওই যে লাইগেজ এনজাইম এই কাজটা করে। এই যে এখানে আবার আর একটা খণ্ডের সৃষ্টি হলো, পরে আবার হলো। তার মানে হচ্ছে এখানে এই সূত্রকটার মধ্যে খণ্ড খণ্ড আকারে হচ্ছে, আর এই সূত্রকটার মধ্যে একটানা হয়ে যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে লিডিং সূত্রক, এটা হচ্ছে ল্যাগিং সূত্র। তো এই ছিল মোটামুটি, এভাবেই হচ্ছে ডিএনএ তৈরি হয়, প্রতিলিপনটা সম্পূর্ণ হয়, একসময় পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝাইতে পারছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, তো এখন হচ্ছে পরীক্ষার মধ্যে কিভাবে আমরা চিত্র আঁকবো, কত সিম্পল করে একটা চিত্র আঁকা শেখাবো, এবং হচ্ছে বর্ণনা কীভাবে লিখবো, এটা চলে আসবে। তো আশা করি ওইটা এখন বুঝতে পারবে ইনশাল্লাহ। তাহলে এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো এটা আমরা এখন পরীক্ষার মধ্যে কিভাবে আনসার করবো একটু দেখো। আমরা হলো সুন্দর করে হচ্ছে চিত্র আঁকবো একটা। এখন চিত্রটা খুব ইম্পর্টেন্ট, এটার জন্য চিত্রটা বেশি ইম্পর্টেন্ট। তো চিত্রটা যত সহজ করে আঁকা যায় আমি চেষ্টা করি। দেখো, আচ্ছা এই ওকে, চিত্রটা আমার সাথে সাথে তোমরা চিত্রটা আঁকো, আমার সাথে সাথে আঁকো। এই যে একটা ডিএনএর ভিতরে এই যে দুটো সূত্রক পরস্পর হতে বিচ্ছিন্ন হলো, দুটো সূত্রক পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে এই যে পুরাতন সূত্রক, এই যে এভাবে এতটুকু তো আমরা আঁকতে পারবো, তাই না? এখন এখানে ওই যে হাইড্রোজেন বন্ধনগুলা দিব, এর সাথে টি এর দ্বিবন্ধন, সি এর সাথে জি এর 3 বন্ধন, এই যে বন্ধনগুলা দিলাম। সেমভাবে এই যে এখানে যে প্রতিলিপন হবে, এটা আমি তোমাদের বোঝানোর জন্য একটু অন্য কালারে দিই। এই যে নতুন সূত্রক তৈরি হবে, নতুন সূত্রক তৈরি হবে। দেখো এখানে আমাকে ক্লিয়ার করতে হবে, এটা হলো 3', এটা হচ্ছে 3', এই সূত্রকটা। তার মানে এই যেটা হচ্ছে 5', এটা হলো 3' থেকে 5'-এর দিকে, 3' থেকে 5'-এর দিকে। আর এটা যেহেতু 3' থেকে 5'-এর দিকে, তাহলে এটা হবে 5' থেকে 3'-এর দিকে, তাই তো? আচ্ছা, তুমি তো পরীক্ষার মধ্যে পেন্সিলে আঁকবা, তোমার কাছে তো আর কালার নাই, তাই না? সো এখানে কালার এটা ইম্পর্টেন্ট জিনিস না। তো এই যে দুইটা সূত্রক পরস্পরতে বিচ্ছিন্ন হয়েছে, তো এখানে একটা এনজাইম আসবে। তো আমি এখানে একটু দাগ দিয়ে হচ্ছে এনজাইমটা দেখাই। এই যে এই এনজাইমটার নাম কি? হেলিকেজ এনজাইম। এই যে হেলিকেজ এনজাইম আসলো, হেলিকেজ এনজাইম। তারপর হেলিকেজ এনজাইমের পরে দুটো সূত্রকের মধ্যে কি আসবে? ওই যে এক ধরনের প্রোটিন আসবে। প্রোটিনগুলোকে কি বলা হয়? এসএসবিপি। এই যে এসএসবিপি, এই যে এসএসবিপি দিলাম। এবং হলো নতুন সূত্রক যে তৈরি হবে, নতুন সূত্রক কি কেমন সূত্রক তৈরি হবে? ওই সেমভাবে এর সাথে টি এর হবে দ্বিবন্ধন, সি এর সাথে জি এর হবে 3 বন্ধন। তো জি এর সাথে সি এর 3 বন্ধন, এর সাথে টি এর দ্বিবন্ধন। জাস্ট এভাবে এটা আমরা একটু দেখায় দিলাম, দুই তিনটা একটু দেখায় দিলাম। আর এখানে একটু খণ্ড খণ্ড আকারে হবে। তো এখানে আমরা একটা ধরো
এই যে এর সাথে টি এর দ্বিবন্ধন, সি এর সাথে জি এর 3 বন্ধন, এখানে একটু গ্যাপ রাখলাম, এই যে এর সাথে টি এর দ্বিবন্ধন, টি এর সাথে এর দ্বিবন্ধন, আবার সি এর সাথে জি এর 3 বন্ধন, এই যে এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম সিম্পল চিত্র আঁকলেই হবে। এটাতেও এই যে এখানে আছে টি এর সাথে এ দিয়ে দেই দ্বিবন্ধন, আবার এখানে সি দিয়ে দিলাম, সি এর সাথে জি এর 3 বন্ধন, আবার এখানে জি দিয়ে দিলাম, জি এর সাথে সি এর 3 বন্ধন। এটা নিজের মতো করে আমি দিলাম, এটা উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নাই, বাট এটা মনে রাখো এর সাথে টি এর দ্বিবন্ধন হবে, সি এর সাথে জি এর 3 বন্ধন হবে। এই যেটা যেহেতু এটা তার পরিপূরক, এটার প্রতিলিপনটা কী হবে, তাহলে যেহেতু এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী, এই সূত্রটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাহলে এটা হলো কি এই যে 5 প্রাইম থেকে এই যেটা হচ্ছে কি এই যেটা হচ্ছে 3 প্রাইম, এটা মনে হয় এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম, এই 5 প্রাইম 3 প্রাইম কিন্তু ভুল করা যাবে না। তো এই সূত্রটা ছিল কি 3 প্রাইম থেকে 5 প্রাইম, তার মানে এখানে প্রতিলিপন যেটা হইল অনুরূপ সূত্রক যেটা তৈরি হবে এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাহলে এখানে ডিএনএ প্রতিলিপন হবে কোন দিকে, এই যে এই দিকে, এটা হলো প্রতিলিপনের দিক, কারণ প্রতিলিপন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হবে। নতুন সূত্রক যেটা তৈরি হবে, নতুন সূত্রক সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে তৈরি হবে। আর এই সূত্রটা ছিল 5 প্রাইম থেকে 3 প্রাইম এই দিকে, তাহলে এটার নতুন সূত্রক তৈরি হবে এই যেটা 5 প্রাইম, 5 প্রাইম থেকে যেটা 3 প্রাইম, তার মানে এটা হলো 3 প্রাইম, এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম। আর প্রতিলিপন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়, এখানে প্রতিলিপন হবে এই দিকে, এটা হচ্ছে প্রতিলিপনের দিক। ঠিক আছে, এই যে এখানে দাগ দিয়ে এটা লিখে দিতে পারো যে প্রতিলিপনের দিক, প্রতিলিপনের দিক। ঠিক আছে, তো এখানে যেহেতু 3 প্রাইম থেকে 5 প্রাইম এটা এই সূত্রক, তাহলে এই সূত্রকটাকে কি বলা হয়, লিডিং সূত্রক। তাহলে এই যে এখানে দাগ দিয়ে দিলাম, এই সূত্রটা হচ্ছে কি, এই সূত্রটা এখানে একটানা ডিএনএ প্রতিলিপন সম্পন্ন হচ্ছে, এটা হচ্ছে লিডিং সূত্রক, এখানে হচ্ছে লিডিং সূত্রক। আর এখানের মধ্যে এই সূত্রকটার মধ্যে খণ্ড খণ্ড আকারে ডিএনএ প্রতিলিপন সম্পন্ন হয়, এই জন্য এটাকে কি সূত্রক বলা হয়, এটাকে বলা হচ্ছে ল্যাগিং সূত্রক, ল্যাগিং সূত্রক, ল্যাগিং সূত্রক। ঠিক আছে, তো আমার মোটামুটি হয়ে গেছে, আমার ডিএনএ প্রতিলিপনের চিত্র আঁকা হয়ে গেছে। এভাবে যদি আমি চিত্রটা এঁকে দেই ইনশাল্লাহ এখানে 3-এ 3 পাবো, এখানে নিশ্চিত, এখানে মার্ক কাটার কোনো সুযোগ নাই। এই যে এখানে চিত্র লিখব, চিত্র হচ্ছে কি ডিএনএ প্রতিলিপন, ডিএনএ প্রতিলিপন। ওকে, আচ্ছা, এখন একটা বিষয়, তুমি বর্ণনা কিভাবে লিখবা, বর্ণনা সুন্দর সিম্পলভাবে দেখাবো আমি, একেবারে সিম্পলভাবে, ওইভাবেই তুমি লিখে দিবা ইনশাল্লাহ, মার্কাটা কোনো সুযোগ নাই। তাহলে প্রথমে আমি সংজ্ঞা দিব, যে প্রক্রিয়া একটা ডিএনএ থেকে 2টা ডিএনএর সৃষ্টি হয় তাকে ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন বলা হয়। নিচে ডিএনএ প্রতিলিপনের বর্ণনা দেওয়া হলো, তারপর আমি এই চিত্রটা সুন্দরভাবে আঁকবো, যেভাবে আমি এখন যেভাবে আঁকছি এভাবেই আঁকবো, সিম্পল এভাবে আঁকলেই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি এটার বর্ণনা দিব যে ডিএনএর কোনো একটা অংশে, কোনো একটা জায়গার ভিতর থেকে বা ডিএনএ প্রতিলিপনের শুরুর অংশ থেকে, আচ্ছা এটা বর্ণনা হবে কি, এই যে ডিএনএর একটা জায়গাতে আরএনএ, এই যে ডিএনএর একটা জায়গাতে হেলিকেজ এনজাইম আসে, হেলিকেজ এনজাইমের প্রভাবে ডিএনএ সূত্রক দুটির ভিতরে হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়, ফলে সূত্রক দুটি পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এখানে এই বর্ণনা দেওয়ার আগে আরও কিছু কথা আছে। দেখো, এই যে যখন সূত্রক দুটো যখন পরস্পর হতে বিচ্ছিন্ন যখন হয়ে গেল, বিচ্ছিন্ন হইলে আচ্ছা, এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ডিএনএর তার মধ্যে প্রতিলিপনটা যে জায়গা থেকে প্রতিলিপনটা শুরু হলো ওই জায়গাটাকে বলা হয়েছে অরিবিন্দু। তাহলে অরিবিন্দু কি, যে জায়গা থেকে ডিএনএ প্রতিলিপনটা শুরু হয়,
তো এভাবে আমি যদি ডিএনএ প্রতিলিপনের পরীক্ষার মধ্যে চিত্র আঁকি কোনো সমস্যা নাই, একেবারে 100% হবে, আমি 3-এ 3 পাবো ইনশাআল্লাহ। তো এটা পরীক্ষার মধ্যে বর্ণনা আমি কিভাবে লিখব সেটার আগে কয়েকটা বিষয় আর একটু জানতে হবে। সেটা হলো এই যে ডিএনএ প্রতিলিপনটা যেখান থেকে শুরু হবে, ডিএনএ প্রতিলিপনটা যেখান থেকে শুরু হবে এই বিন্দুটাকে বলা হচ্ছে অরি বিন্দু। তাহলে এই শব্দটা মাথায় রাখো। এই বর্ণনার ক্ষেত্রে আমি যখন বর্ণনা দিব, আমি সিস্টেমেটিক্যালি কিভাবে সিরিয়াল ওয়াইজ বর্ণনাটা দিব, তাহলে অরি বিন্দু এই কথাটা আমাকে মাথায় রাখতে হবে। অরি বিন্দু, অরি বিন্দু। তাহলে ডিএনএ প্রতিলিপনটা যেখান থেকে শুরু হবে এই জায়গাটাকে, এই অঞ্চলটাকে কি বলা হয়? অরি বিন্দু বলা হয়। এই অরি বিন্দুতে একটা এনজাইম আসবে, সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম। কি এনজাইম আসবে? হেলিকেজ এনজাইম। তার মানে আমার পরবর্তী স্টেপ, আমার বর্ণনার পরবর্তী স্টেপ হচ্ছে হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমের কাজ কি? হেলিকেজ এনজাইম আসবে অরি বিন্দুতে, আসার পরে এই হেলিকেজ এনজাইমের প্রভাবে হাইড্রোজেনের সূত্রক দুটার ভিতরে যে হাইড্রোজেন বন্ধন এগুলা ভেঙে যাবে এবং সূত্রক দুটা পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওকে, ফাইন। এর পরবর্তী স্টেপ এসএসবিপি আসবে। এই যে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, যেটা এসএসবিপি আসবে, এসে কি করবে? এই আলাদা সূত্র, এই সূত্রগুলা যে বিচ্ছিন্ন হয়েছে এদের গায়ে লেগে যাবে। এই প্রোটিনগুলা লেগে যাওয়া কেন লেগে যাবে? যাতে এরা পরস্পর হতে কি, এরা পরস্পর যেন আবার একত্রিত হইতে না পারে, এই জন্য এসএসবিপি আসবে। তার মানে আমার থার্ড স্টেপ হচ্ছে, 3 নাম্বার পয়েন্ট হলো এসএসবিপি। এসএসবিপি, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওকে, পরবর্তীতে আমার হচ্ছে ডিএনএ প্রতিলিপনটা শুরু হবে পরবর্তী স্টেপে। তো প্রতিলিপনটা যে শুরু হবে, কারা এই প্রতিলিপনটা শুরু করবে পরবর্তী স্টেপে? আরএনএ প্রতিলিপনটা শুরু করবে হচ্ছে কয়েকটা আরএনএ প্রাইমেজ এনজাইম। আরএনএ প্রাইমেজ এনজাইম, প্রাইমেজ, আরএনএ প্রাইমেজ। এই আরএনএ প্রাইমেজ আয়সা হচ্ছে আরএনএ প্রাইমার তৈরি করবে। আরএনএ প্রাইমার তৈরি করবে, প্রাইমার। এখানে একটা কি আসবে? ডিএনএ পলিমারেজ এনজাইম আসবে, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 3, পলিমারেজ 3 এনজাইম আসবে। এরা এই প্রতিলিপনটা শুরু করবে। এটা হলো আমার এই যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে এই ঘটনাগুলো ঘটবে। ওকে, এখন দেখো এই যে প্রতিলিপনটা যে শুরু হবে, আমি আমার বর্ণনার ক্ষেত্রে এখন আমি বলবো লিডিং সূত্রক আর ল্যাগিং সূত্রকের কথা বলবো। লিডিং সূত্রক আর ল্যাগিং সূত্রকের কথা বলবো। যে এরপর আমি কি বলবো? লিডিং সূত্রক, যে কোনটা লিডিং সূত্রক এবং কোনটা ল্যাগিং সূত্রক। লিডিং সূত্রক কোনটা 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী। এরপরে আমি বলবো ল্যাগিং সূত্রকের কথা। ল্যাগিং সূত্রক, ল্যাগিং সূত্রক কোনটা? 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী। ঠিক আছে? ওকে, লিডিং সূত্রক ল্যাগিং সূত্রকের কথা বলবো। পরবর্তী স্টেপে আমি কি কথা বলবো? পরবর্তী স্টেপে আমি বলবো হচ্ছে এই যে ল্যাগিং সূত্রকের মধ্যে যে খণ্ড খণ্ড আকারে যে ডিএনএ অণু তৈরি হয়, এই খণ্ড খণ্ডগুলাতে খণ্ড খণ্ড আকারে রাখা যাবে না, এটা তো সম্পূর্ণ করা লাগবে। তো সম্পূর্ণ কারা করে এদের কথা বলবো। তো সম্পূর্ণ কারা করে? এই যে ওয়াকিজাকি খণ্ড, এখানে আর একটা জিনিস মনে রাখবে, এই যে ল্যাগিং সূত্রকের মধ্যে যে খণ্ড খণ্ড আকারে যে ডিএনএগুলো তৈরি হয়, এই খণ্ডগুলাকে কি বলা হয়? ওয়াকিজাকি খণ্ড বলা হয়। তাহলে ল্যাগিং সূত্রকের পরে আমার ওয়াকিজাকি এই কথাটা আসবে, ওয়াকিজাকি, ওয়াকিজাকি খণ্ড। তাহলে ওয়াকিজাকি খণ্ড কি? ল্যাগিং সূত্রকের মধ্যে ডিএনএটা খণ্ড খণ্ড আকারে তৈরি হয়। এদিক থেকে এই যে এখান থেকে এতটুকু হলো, আবার গ্যাপ, আবার এখান থেকে এতটুকু হবে, আবার গ্যাপ, আবার এখান থেকে এতটুকু হবে, এই যে খণ্ড খণ্ড আকারে হচ্ছে। এই খণ্ড খণ্ডগুলোকে ওয়াকিজাকি খণ্ড বলা হয়। শেষ স্টেপে আমি এই যে ওয়াকিজাকি খণ্ডগুলা যে সম্পূর্ণ ডিএনএতে পরিণত হবে, এটা কারা করবে? এটা করবে হচ্ছে লাইগেজ এনজাইম, ডিএনএ লাইগেজ এনজাইম। এর পরবর্তীতে আমি লাইগেজ এনজাইমের কথা বলবো। লাইগেজ এনজাইম,
লাইগেজ এনজাইম এবং হচ্ছে ওই ডিএনএ পলিমারেজ 1, ঠিক আছে, লাইগেজ এনজাইম বা লাইগেজ এনজাইম বললেই হবে, কোনো সমস্যা নাই, অথবা ডিএনএ পলিমারেজ 1 যেটা। তাহলে হচ্ছে এই যে দেখো, এই যে কয়েকটা স্টেপে আমি এই বর্ণনাটা দিব, আমি যখন বর্ণনা দিব এই কথাগুলো আমার লাগবে, এই শব্দগুলো যদি আমার না থাকে ডিএনএ প্রতিলিপনের বর্ণনা মার্ক দিবে না। তো এটার জন্য এই শব্দগুলো থাকা আবশ্যক এবং এই সিরিয়াল বেস আমি বর্ণনা করবো ইনশাআল্লাহ। তাহলে যে জায়গাতে ডিএনএ প্রতিলিপন শুরু হলো এটাকে অরিবিন্দু বলা হয়। এখানে একটা এনজাইম আসবে, হেলিকেজ এনজাইম, আয়সা ডিএনএ সূত্রক দুটাকে পরস্পর হতে বিচ্ছিন্ন করে দিবে। পরস্পর হতে বিচ্ছিন্ন সূত্রগুলো যেন পুনরায় একত্রিত হইতে না পারে, এই জন্য এখানে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আসবে, এসে এদেরকে আলাদা একত্রিত হইতে দিবে না। তারপরে হচ্ছে 3' থেকে 5' মুখী যে সূত্রক, এই মানে এরপরে প্রতিলিপন প্রক্রিয়াটা শুরু হবে। আরএনএ প্রাইমেজ এনজাইম আসবে, এসে আরএনএ প্রাইমার তৈরি করবে, সেখানে ডিএনএ পলিমারেজ এনজাইম আসবে, ডিএনএ পলিমারেজ 3 এনজাইম আসার পরে হচ্ছে প্রতিলিপন করবে, এই কি বলে এটা, ওই পরিপূরক সূত্রক তৈরি করবে, তাই তো। আর পরিপূরক সূত্রক তৈরি হবে 3' থেকে 5'-এর দিকে, পরিপূরক সূত্র তৈরি হবে একটানা তৈরি হবে, এই জন্য এই সূত্রটাকে লিডিং সূত্রক বলা হয়। আর 5' থেকে 3' মুখী যে সূত্রক আছে এটার মধ্যে পরিপূরক সূত্রক তৈরি হবে খণ্ড খণ্ড আকারে, ডিএনএর এই খণ্ড খণ্ডগুলোকে ওয়াকিজাকি খণ্ড বলা হয়, ঠিক আছে। এরপর এই যে লাইগেজ এনজাইমের প্রভাবে এই যে ওয়াকিজাকি এই যে লাইগেজ এনজাইম এবং ডিএনএ পলিমারেজ 1 এই এনজাইমের প্রভাবে হচ্ছে এই খণ্ড খণ্ড আকারে ডিএনএগুলো আবার পরিপূর্ণ ডিএনএ পরিণত হবে, এভাবেই ডিএনএ প্রতিলিপন সম্পূর্ণ হবে। তাহলে পরীক্ষার খাতায় আমি কিভাবে দিব, এটা হলো কথা, একেবারে সিম্পলভাবে, নো টেনশন। এই চিত্র যদি এভাবে তুমি যদি চিত্রটা দাও, চিত্র দেখে বর্ণনা স্যার পড়বই না, চোখ বন্ধ করে মার্ক দিয়ে দিব, মাথায় রাখো বর্ণনার মধ্যে এই শব্দগুলো খালি থাকলেই হলো। তাহলে আমি পরীক্ষার মধ্যে কীভাবে লিখব, পরীক্ষার মধ্যে আমি লিখব হচ্ছে প্রথমে আমি সংজ্ঞা লিখব, যে প্রক্রিয়া একটি ডিএনএ থেকে দুটি ডিএনএর সৃষ্টি হয় তাকে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন বলে। নিচে ডিএনএ রেপ্লিকেশনের বর্ণনা দেওয়া হলো, ক্লিয়ার। তারপর আমি চিত্র আঁকবো, ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন আমি লিখব, তারপর আমি বর্ণনা দিব। শুরু হলো যে ডিএনএর অরিবিন্দু অঞ্চলে, মানে ডিএনএর যে অঞ্চলের মধ্যে, যে জায়গার মধ্যে ডিএনএ প্রতিলিপন প্রক্রিয়া শুরু হয় এই জায়গাটাকে অরিবিন্দু বলা হয়। অরিবিন্দুতে হেলিকেজ এনজাইম আসবে এবং হেলিকেজ এনজাইমের প্রভাবে ডিএনএ সূত্রক দুটির ভিতরে যে হাইড্রোজেন বন্ধন এগুলো পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে সূত্রক দুটি পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায়। আচ্ছা, এই সময় এই ডিএনএটাকে ওয়াই আকৃতির মনে হয়, যেমন এখানে একটা পূর্ণ ডিএনএ, এখানে একটা হয়েছে, এখানে আর একটা সূত্রক দুটো যখন আলাদা হলো, দেখো এই যে একটা ডিএনএ, এই যে ডিএনএ আছে, সূত্রক দুটো যখন পরস্পর বিচ্ছিন্ন হলো তখন এটাকে কি ওয়াই আকৃতির মনে হচ্ছে না? এই যে একটা সূত্র, ওয়াই তো এরকম, তাই না, এই যে ওয়াই তো এরকম, এই যে ওয়াই আকৃতির মনে হয়। এই ওয়াই আকৃতির যে ওয়াই আকৃতির মতো যে দেখা যায় এটাকে রেপ্লিকেশন ফর্ক বলা হয়। কি বলা হয়? রেপ্লিকেশন ফর্ক। এটাকে কি বলা হয়? এখানে নতুন করে একটা কথা আমরা দিয়ে দিই, রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক। তাহলে রেপ্লিকেশন ফর্ক কি? সূত্রক দুইটা যখন পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে তখন এটাকে ওয়াই আকৃতির মতো দেখা যাচ্ছে। এই ওয়াই আকৃতির মতো যে দেখা যায় এটাকে রেপ্লিকেশন ফর্ক বলা হয়। আচ্ছা, এখন দেখো আমি পরীক্ষার মধ্যে কিভাবে লিখব। তাহলে প্রথমে আমি সংজ্ঞাটা দিলাম, তারপরে চিত্রটা উঠাইলাম, তারপর হচ্ছে আমি বর্ণনা দিব যে ডিএনএ প্রতিলিপন যেখানে শুরু হয় এই শুরুর যে অঞ্চলটা এটাকে অরিবিন্দু বলা হয়। অরিবিন্দুতে হেলিকেজ এনজাইম আসে, হেলিকেজ এনজাইমের প্রভাবে ডিএনএর সূত্রকের ভিতরের হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায় এবং হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দুটি সূত্রক পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় এটাকে ওয়াই আকৃতির মনে হয়, সেটাকে রেপ্লিকেশন ফর্ক বলা হয়। এবং সূত্রক দুটিতে এসএসবিপি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসে যুক্ত হয় যাতে সূত্রক দুটি পরস্পর আবার একত্রিত হতে না পারে। এখন হচ্ছে আরএনএ প্রাইমেজ এনজাইম আরএনএ প্রাইমার গঠন করে এবং ডিএনএ পলিমারেজ 3 এনজাইমের প্রভাবে প্রতিটি পুরাতন সূত্রক তাদের পরিপূরক সূত্রক গঠন করে এবং 3' থেকে 5' মুখী সূত্রকের মধ্যে একটানা পরিপূরক সূত্রক তৈরি হয়।
বা একটানা ডিএনএ প্রতিলিপন সম্পন্ন হয়, এই জন্য এই সূত্রকটাকে লিডিং সূত্রক বলা হয়। অপরদিকে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী যে সূত্রক, এখানে খণ্ড খণ্ড আকারে ডিএনএ প্রতিলিপন সম্পন্ন হয়, এই জন্য এই সূত্রকটাকে ল্যাগিং সূত্রক বলা হয় এবং ডিএনএ খণ্ডগুলোকে ওয়াকিজাকি খণ্ড বলা হয়। পরবর্তীতে এই যে লাইগেজ এনজাইম এবং হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 এনজাইমের প্রভাবে এই ল্যাগিং সূত্রকের যে ডিএনএটা তৈরি হয়, এখান থেকে পরিপূর্ণ খণ্ডগুলো একত্রিত হয়ে পরিপূর্ণ ডিএনএ বা পরিপূর্ণ অপত্য ডিএনএ সৃষ্টি করে। এভাবেই ডিএনএ প্রতিলিপন সম্পূর্ণ হয়। সিম্পল, আহামরি কোনো কিছু নাই। জাস্ট প্রথমে অরিবিন্দুতে ডিএনএ প্রতিলিপন শুরু হবে, হেলিকেজ এনজাইম আসবে, হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিবে, সূত্রক দুটো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই আকৃতির মনে হবে, এটাকে রেপ্লিকেশন ফর্ক বলা হবে। তারপরে হচ্ছে এসএসবিপি আসবে, যাতে সূত্রক দুটো পরস্পর আবার একত্রিত হইতে না পারে, এবং হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী সূত্রকের মধ্যে কি হবে, 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী সূত্রকের মধ্যে হচ্ছে একটানা ডিএনএ প্রতিলিপন হবে, এটাকে লিডিং সূত্রক বলা হয়। আর 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সূত্রকের মধ্যে হচ্ছে খণ্ড খণ্ড আকারে ডিএনএ প্রতিলিপন সম্পন্ন হবে, এই জন্য এটাকে এই খণ্ডগুলা ডিএনএ খণ্ডগুলাকে ওয়াকিজাকি খণ্ড বলা হয়। এবং পরবর্তীতে আইসা হচ্ছে কি হবে, ওই লাইগেজ এনজাইমে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 এর প্রভাবে এই খণ্ডগুলো একত্রিত হয়ে নতুন অপত্য ডিএনএ সৃষ্টি হবে। এভাবে প্রতিলিপন প্রক্রিয়া সম্পন্ন হয়। সিম্পল জিনিস। আরেকটা বিষয় কি, এই যে প্রতিলিপনের দিক হচ্ছে কি, লিডিং সূত্রকের মধ্যে একদিকে আর ল্যাগিং সূত্রকের মধ্যে তার বিপরীত দিকে, আর প্রতিলিপন সবসময় হবে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। এই যে সিম্পল জিনিস, আশা করি এটা পারবা। সংজ্ঞা দিবা, চিত্র আঁকবা, এই যে এই স্টেপ বাই এটার বর্ণনা দিবা। আলহামদুলিল্লাহ একটা আমরা 3 মার্কস কনফার্ম করে ফেললাম যে এই পরীক্ষার যে প্রতিলিপন যদি আসে তাহলে আমরা 3-এ 3 পাবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের টপিক হচ্ছে জিন। তো জিন কি আমরা সবাই জানি, জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক। আমরা 9-10 এভাবেই শিখছি যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলা হয়। তো আমরা এটা এভাবেই পড়বো, নো প্রবলেম। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলে। বাট জিনের আমরা একটা সুন্দর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে জিনের সুন্দর একটা সংজ্ঞা দিব, জিনের সুন্দর একটা সংজ্ঞা পড়বো ইনশাআল্লাহ। তো আমরা কোনো কিছু সংজ্ঞা পড়ার আগে আমরা সেটার কিছু বৈশিষ্ট্য একটু জানার চেষ্টা করি, তারপরে ওই বৈশিষ্ট্য বেস করে সেটা সংজ্ঞা দিই, তাই তো? তো আমরা জিনের কয়েকটা বৈশিষ্ট্য আমরা একটু দেখি। জিন কোথায় থাকে? 1 নম্বর পয়েন্ট, জিন থাকে হচ্ছে ক্রোমোজোমের লোকাসের মধ্যে। জাস্ট চিন্তা করো জিনটা কি। যেমন এই যে এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ, তাই তো? এটা হচ্ছে ডিএনএ। ডিএনএটা আঁকা সুন্দর হলো না? ডিএনএটা একটু সুন্দর করে আঁকে তাহলে যাতে বুঝতে সুবিধা হয়। এই যেটা হচ্ছে একটা ডিএনএ, ওকে, এটা হচ্ছে একটা ডিএনএ। তো ডিএনএ থাকে কার ভিতরে? আমাদের উন্নত শ্রেণীর প্রকৃত কোষের মধ্যে ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে। তাহলে জাস্ট চিন্তা করো যে এই যেটা হচ্ছে একটা ক্রোমোজোম, এই যে ক্রোমোজোমের বাহু আছে, এটা পর্যায়ক্রমে এইদিকে গেছে, ওটা ওইদিকে, এটা একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএগুলা থাকে। ওকে, এখন জিনটা আসলে কি? জিন হচ্ছে ডিএনএর অংশ, ডিএনএর অংশ। যেমন ধরো, যেমন হচ্ছে এই যে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত এটা একটা জিন, আবার এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত এটা আর একটা জিন, এখান থেকে এখান পর্যন্ত এটা আর একটা জিন, এরকম অসংখ্য জিন এরকম একত্রিত হয়ে মূলত ডিএনএটা হয়। ডিএনএর একটা ক্ষুদ্রতম একক হচ্ছে জিন, এবং এক একটা জিন এক একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অনেক সময় একটা বৈশিষ্ট্যের জন্য অনেকগুলা জিন মিলেও একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আবার একটা জিন মিলেও একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তার মানে ধরো এইখানে একটা জিন, এটা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, যেমন চুলের প্রকৃতি কেমন হবে, আবার এখান থেকে এটা চোখের রং কেমন হবে, আবার এখান থেকে এটা ধরো নাকটা কেমন হবে, বুচ্চা হবে না কি হবে, এগুলো সব এরকম এক একটা বৈশিষ্ট্যের জন্য এক একটা জিন কাজ করে, ঠিক আছে? তাহলে জিনটা কোথায় অবস্থিত? এগুলো প্রত্যেকটা হলো কি এক একটা জিন। জিন কোথায় অবস্থিত? ডিএনএর মধ্যে। ডিএনএর মধ্যে হলেও এই জিনটা যে এখানে, তার মানে এটা চারপাশ দিয়ে ক্রোমোজোম আছে, চারপাশ দিয়ে ক্রোমোজোম ঘিরে রাখছে, তার মানে ক্রোমোজোমের একটা স্পেসিফিক একটা জায়গার মধ্যে এই জিনটা অবস্থিত, রাইট? তো এই ক্রোমোজোমের যে জায়গার মধ্যে জিনটা অবস্থিত, এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হচ্ছে লোকাস।
তাহলে জিন কোথায় অবস্থিত? ক্রোমোজোমের লোকাসের মধ্যে। জিন কোথায় অবস্থিত? ক্রোমোজোমের লোকাসের মধ্যে। তাহলে জিনের একটা বৈশিষ্ট্য আমরা পাইলাম যে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত। তাহলে এটা আমরা লিখি, জিন কোথায় অবস্থিত? ক্রোমোজোমের লোকাসে অবস্থিত। লোকাসে অবস্থিত। ওকে, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আমরা একটু দেখি। ডিএনএ থেকে মূলত আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। এই যে প্রোটিন তৈরি হবে, কোন কোন প্রোটিন তৈরি হবে? এই যে চুলের জন্য যে প্রোটিনটা দরকার এই জায়গা থেকে সেই প্রোটিনটা তৈরি হবে। চোখের জন্য যে প্রোটিনটা দরকার এই জায়গা থেকে সেই প্রোটিনটাই তৈরি হবে। নাকের জন্য যে প্রোটিনটা দরকার এই জায়গা থেকে সেই প্রোটিনটাই তৈরি হবে। তার মানে কোন প্রোটিন কখন তৈরি হবে সেটা এই জিনই নির্ধারণ করে দিবে। কথা বুঝছো? তার মানে জিনগুলার ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কাজ হলো প্রোটিন তৈরি করা, কারণ প্রোটিনই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। একটা জীবের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য প্রতিফলিত হয়ই প্রোটিনের মাধ্যমে। যেমন আমার চামড়া, গায়ের রং কেমন, ওইটা কিন্তু চামড়া আসলে প্রোটিন, এই প্রোটিনের মাধ্যমে রং প্রতিফলিত হয়েছে। চোখ, কান, চুল এগুলো সবই ভিতরে প্রোটিন। এই যে বৈশিষ্ট্য কেমন হয়, প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন রুই মাছ খাইলে অ্যালার্জি হয় না, আবার ইলিশ মাছ খাইলে অ্যালার্জি হয়। কেন? কারণ ইলিশ মাছের প্রোটিনটা আলাদা, ওই প্রোটিনটা হচ্ছে আমাকে বৈশিষ্ট্য চেঞ্জ করে দিচ্ছে, অ্যালার্জি পরিমাণ বাড়ায় দিচ্ছে। তাইলে এই যে জিনগুলার কাজ হচ্ছে কি? প্রোটিন তৈরি করা। কি করা? প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। দুইটা বৈশিষ্ট্য আমরা পাইলাম। এবং এই যে প্রোটিনগুলা কি করবে, প্রোটিনগুলা যে তৈরি হবে প্রোটিনগুলা কি করবে? প্রোটিনগুলা হলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। প্রোটিনগুলা কি করবে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। যেমন এই জায়গার প্রোটিনটা চুলের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, এই জায়গা থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেটা চোখের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, এই জায়গা থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেটা নাকের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, এরকম। তাহলে এখান থেকে আরেকটা তথ্য পাইলাম, যারা কি করবে? বৈশিষ্ট্য কি করবে? নিয়ন্ত্রণ করবে। এগুলাকে আমরা বলতে পারি যে বংশগতীয় বৈশিষ্ট্য। ঠিক আছে? কারণ এগুলা ওই যে চোখ কেমন হয়েছে, নাক কেমন হয়েছে, তো বাবা মা থেকে আসছে, দাদা থেকে বাবার মধ্যে, বাবার মধ্যে আমার ভিতরে, এই যে জিন ট্রান্সফারের মাধ্যমে। কারণ আমি যে জিনটা পাইছি এটা বাবা থেকে আসছে, বাবা যে জিনটা পাইছে এটা দাদা থেকে আসছে, দাদা যে জিনটা তার বাবা থেকে আসছে। ঠিক আছে? তো প্রোটিন তৈরি করবে এবং এই প্রোটিন তৈরির মাধ্যমে বংশগতীয় বৈশিষ্ট্য কি হবে? বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে কি? বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে? এই জিনই নিয়ন্ত্রণ করে, কারণ জিনই তো নির্ধারণ করে দিচ্ছে কোন প্রোটিনটা তৈরি হবে, সেই প্রোটিনই বৈশিষ্ট্য প্রকাশ করবে, তাই না? তাহলে ক্রোমোজোম রিলেটেড আমরা তিনটা হচ্ছে বেসিক বৈশিষ্ট্য পাইলাম। একটা হলো সে ক্রোমোজোমের লোকাসের মধ্যে অবস্থান করে, সে হচ্ছে প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিনগুলা বৈশিষ্ট্য প্রকাশ করে। যে বৈশিষ্ট্যগুলো হলো বংশগতীয় বৈশিষ্ট্য, এটা তার মানে বংশগতীয় বৈশিষ্ট্য এই জিনই হচ্ছে নিয়ন্ত্রণ করে। তাহলে জিনের সংজ্ঞাটা আমরা এভাবে দিব যে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত প্রোটিন তৈরি। এই কীভাবে সংজ্ঞাটা দেওয়া যায়? যে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএর একক। এই যে একটা ডিএনএর প্রত্যেকটা এগুলো একক, এটা একটা ডিএনএর একক, এটা একটা ডিএনএর একক, ডিএনএ একক, তাই না? তাহলে সংজ্ঞাটা দেওয়া যায় যে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএর একক যা প্রোটিন তৈরি করে বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে জিন বলে। এইটা হলো জিনের সবচেয়ে উৎকৃষ্ট সুন্দর সংজ্ঞা। তাহলে জিন কাকে বলে? ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএর একক, ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএর একক যা প্রোটিন তৈরি করে বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে জিন বলে। সংজ্ঞাটা আরেকবার বলি। ক্রোমোজোমের লোকাসে অবস্থিত, ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএর একক যা প্রোটিন তৈরি করে বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে জিন বলে।
এটা হলো জিনের সুন্দর সংজ্ঞা, আশা করি বুঝছো। এবং এটার মাধ্যমে জিনের কয়েকটা বৈশিষ্ট্য আমরা পাইলাম, যে জিন লোকাসের মধ্যে থাকে, ক্রোমোজোমের লোকাসের মধ্যে থাকে, জিন প্রোটিন তৈরি করে, প্রোটিনগুলাই আবার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তো এখন আমরা পড়ব হচ্ছে জিনের বিভিন্ন একক। তো জিনের বিভিন্ন একক, এখানে মূলত 3টা প্রধান একক আছে। একটা হচ্ছে রেকন, মিউটন এবং হচ্ছে সিস্টন। রেকন, মিউটন, সিস্টন মানে জিনের একক। জিনের আমরা যদি জিনকে পার্ট পার্ট করি, তো জিনের মধ্যে আমরা পাবো হচ্ছে সিস্টন, এটা অনেক বড় একটা জিন, এটা হলো সিস্টন। ওই সিস্টনের ভিতরে আবার অনেকগুলা রেকন থাকে, মিউটন থাকে, রেপ্লিকন থাকে, ঠিক আছে। জাস্ট হচ্ছে ইমাজিন করো যে এটা হচ্ছে একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, ডিএনএ ভিতর অসংখ্য জিন আছে। সিস্টন হলো অনেক বড়, এটা হলো সিস্টন। সিস্টন অনেক বড় জিন, সিস্টনগুলো অনেক বড় জিন, অনেকগুলা একক নিয়ে একত্রিত হয়ে বড় অংশ হয়, এটা হলো সিস্টন। সিস্টন অনেকগুলা বৈশিষ্ট্য, মানে ধরো একটা কোষের বা একটা ক্রোমোজোমের যে যতগুলা বৈশিষ্ট্য একটা ক্রোমোজোমের মধ্যে থাকে, প্রত্যেক ধরো বেশিরভাগ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হলো সিস্টন, কারণ সিস্টনের মধ্যে অনেকগুলা জিন থাকে, সবগুলা জিন, সিস্টন অনেক বড় হয়। একটা সিস্টনের মধ্যে অনেকগুলা এই যে রেকন আছে, ধরো এই যে এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত এটা হলো রেকন, এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত এটা হলো মিউটন, এখান থেকে শুরু করে এই যে এতটুকু হলো রেপ্লিকন। এরকম অনেকগুলা হচ্ছে রেকন, অনেকগুলা মিউটন, অনেকগুলা রিপ্লিকন মিলে হচ্ছে সিস্টন হয়। এটা তো বুঝলাম, কিন্তু আসলে রেকন, মিউটন এগুলা কিছু না, জাস্ট অনেকগুলো এই যে জিন আছে, অনেক বড় একটা জিনকে ছোট ছোট কাট করলাম, এখানে অনেকগুলা এই যে ছোট ছোট করে ভাগ করলাম, একটা ভাগ, এই যে একটা ভাগের নাম রেকন, একটা ভাগের নাম মিউটন, একটা ভাগের নাম রেপ্লিকন, একটা ভাগের নাম হলো সিস্টন, এরকম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা দেখব রেকনটা কি। রিকম্বিনেশনের একক হচ্ছে রেকন। ডিএনএর মধ্যে একটা এই রেকনটা কি করবে, এটার কাজ হলো রিকম্বিনেশন করবে। ডিএনএ রিকম্বিনেশনের একক, রিকম্বিনেশনের একক হচ্ছে রেকন। এখন কথা হচ্ছে যে রিকম্বিনেশনটা কি, এটা হলো কথা, রিকম্বিনেশনটা কি। তো আমরা 3য় অধ্যায়ের মধ্যে, মানে কোষ বিভাজন যে অধ্যায়টা আছে, 2য় অধ্যায়, বা হচ্ছে যে তোমরা 9-10-এ আমরা পড়ছি মোটামুটি, যে মিওসিস বিভাজনের মধ্যে বৈশিষ্ট্য মিশ্রিত হয়, ওই যে ক্রসিং ওভার, যেটা এটা কোষ বিভাজন অধ্যায়টা পড়লে ক্রসিং ওভারটা ক্লিয়ার হবে। বাট এটা আগে থেকে একটু বলে রাখি, যেমন ধরো এই যে এটা একটা ক্রোমোজোম, ধরো এটা মায়ের দেহের ক্রোমোজোম, আবার হচ্ছে এই যে এটা একটা ক্রোমোজোম, এটা হচ্ছে বাবার দেহের ক্রোমোজোম। এই যে ক্রোমোজোমের মধ্যে অনুরূপ অংশের স্থান বিনিময় হয়, তার মানে হচ্ছে এই যে বাবার যে অংশটা, এই অংশটা এই পাশে চলে যায়, আবার এই অংশটা মায়ের যে অংশটা, এই অংশটা এই পাশে চলে যায়। এই যে অনুরূপ অংশের স্থান বিনিময় হয়, এই অনুরূপ অংশের যে স্থান বিনিময় হলো মিওসিস বিভাজনের মধ্যে হয়, এই যে এটাকে ক্রসিং ওভার বলা হয়। এখানে জীবের মধ্যে বৈচিত্র্যতা আসে, এই বিষয়টা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই রেকন। আর এই যে এরকম যখন বৈশিষ্ট্য চেঞ্জ হয়, জীবের মধ্যে যখন বৈচিত্র্যতা আসে, এই পদ্ধতিটা হচ্ছে রিকম্বিনেশন। একটা জিনিস মনে রাখবা, এখানে অদ্ভুত কোনো কিছু আসবে না, মানুষের বৈশিষ্ট্য থেকে মানুষ হবে, স্বাভাবিক মানুষ হবে। হ্যাঁ, একটা বাবার একটা মায়ের সন্তান যেটা হয়েছে স্বাভাবিক, এখানে মানুষের বৈশিষ্ট্যই আসবে, সিকোয়েন্স ঠিক থাকবে, নতুন কোনো সিকোয়েন্সের উদ্ভব এখানে হবে না। এটা হচ্ছে রেকন। এই কাজটা, এই যে ক্রসিং ওভারের মতো যে কাজটা বৈচিত্র্যতা আনে,
মিওসিস বিভাজনের মাধ্যমে জীবের মধ্যে যে বৈচিত্র্যতা আনয়ন করে এই প্রক্রিয়াটাকে রিকম্বিনেশন বলা হয়। আর এই রিকম্বিনেশনের একক হচ্ছে রেকন। এটা তো একটা বৈশিষ্ট্য, এই যে আমার বৈশিষ্ট্য, আমার ভিতর থেকে যে আমার সন্তানের মধ্যে বৈশিষ্ট্য আসবে, সন্তানের বৈশিষ্ট্যের সাথে আমার বৈশিষ্ট্য মিল থাকবে, তবে ডিফারেন্স কিছু থাকবে। সে তো আমার মতো দেখতে হবে না, হুবহু আমার মতো হবে না, হুবহু আর মায়ের মতো হবে না, তুমি তোমার বাবার মতো না, মায়ের মতো না, বা কিছু একটা অংশ মায়ের মতো, কিছু একটা অংশ বাবার মতো, বাট তোমার ভিতরে তো একটা বৈচিত্র্যতা আসছে। তুমি তো তোমার বাবা না, তুমি তোমার মা না, আমার ভিতরে আমি আমার বাবা না, আমি আমার মা না, আমার ভিতরে একটা বৈচিত্র্যতা আসে। এই যে বৈচিত্র্যটা আসছে কীভাবে, এই যে এই প্রক্রিয়াটা হচ্ছে রিকম্বিনেশন, যেটা হলো রেকন জিনের মাধ্যমে হয়। জিনের যে একক যেটার নাম রেকন, ও এই কাজটা করে। ক্লিয়ার হয়েছে? ওকে, এর চেয়ে সুন্দর করে আর কেউ বুঝাবে না। এবার আসো মিউটন। মিউটনটা কি? এটা হলো ডিএনএর মিউটেশনের একক। মিউটনটা হচ্ছে কি ডিএনএর মিউটেশনের একক, মিউটেশনের একক। এখন কথা হলো যে এই যে মিউটেশনটা কি? রেকন ছিল রিকম্বিনেশনের একক, আর মিউটন হচ্ছে মিউটেশনের একক। এখন মিউটেশনটা কি? মিউটেশনটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, কিছু রোগ যেটা সিকোয়েন্স চেঞ্জ করে দেয়। মিউটেশনের ফলে মানে বিবর্তনবাদী যারা আছে, আমরা যদি এটা বিশ্বাস করি না, এটা প্রমাণও নাই, মিউটেশনের ফলে হচ্ছে নতুন জীবের তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন মানুষ থেকে মানুষের জিনের মধ্যে এই যে মিউটেশন ঘটতে ঘটতে এক সময় মানুষের পেট থেকে অন্য কিছু আইলো। যেমন তারা ভাবে যে শিম্পাঞ্জি বা গরিলা থেকে মানুষ আসছে, শিম্পাঞ্জি থেকে মানুষ আসছে। ওই যে মিউটেশনের ফলে এই যে ডিএনএর মধ্যে যে একটা জিনের একক আছে, ওইটার নাম হচ্ছে মিউটন। ওইটার কাজ হলো ডিএনএর মধ্যে মিউটেশন ঘটানো, যাতে বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন আসে, সিকোয়েন্সের পরিবর্তন হয়, হয়ে একটা জীব থেকে অন্য আর একটা প্রজাতির সৃষ্টি হইতে পারে। এটা হচ্ছে মিউটন। ঠিক আছে, এইটা সত্য, আমরা ধরে নেই সত্য, বাট এটাই প্রমাণ করে না যে শিম্পাঞ্জি থেকে মানুষ আসছে, কারণ একটু পরেই এটার ব্যাখ্যা দিব, ওয়েট। এরপর আসলে রেপ্লিকন। একটু আগে আমরা পড়লাম যে ডিএনএ প্রতিলিপন হইল, ডিএনএ রেপ্লিকেশন হইল। তো এই যে ডিএনএ রেপ্লিকেশন যে হবে, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ যে তৈরি হবে, এই পদ্ধতিটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে এই রেপ্লিকন। তার মানে রেপ্লিকন কি করবে? ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করবে। রেপ্লিকেশন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করবে, ডিএনএ প্রতিলিপনটা। আর সিস্টনটা হচ্ছে কি? সিস্টনটা হচ্ছে অনেক বড় একটা, অনেক বড় জিন, অনেক লম্বা জিন। এই সিস্টনের ভিতরে অনেকগুলা রেকন এবং মিউটন এগুলা থাকে। তাইলে হচ্ছে এই সিস্টন হচ্ছে কি, এবং হচ্ছে সিস্টন এতই বড় যে অনেক বৈশিষ্ট্য সিস্টনের মধ্যে থাকে। জাস্ট যদি সহজে বলি যে অনেকগুলা রেপ্লিকন, অনেকগুলা মিউটন, তারপরে হচ্ছে অনেকগুলা এই রেকন, এগুলা মিলে একটা সিস্টন হয়। ওকে, আচ্ছা, বুঝতে পারলাম আমরা মোটামুটি জিনের যে বিভিন্ন একক আছে, এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ঢাবি, ইউনিভার্সিটি এডমিশন বা মেডিকেল এডমিশন, ডেন্টাল এডমিশনের জন্য এগুলো ইম্পর্টেন্ট আছে। তো পরবর্তী টপিকের মধ্যে আমরা যাব জিনের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা পড়ব। তো জিনের বৈশিষ্ট্য কয়েকটা বৈশিষ্ট্য ইতিমধ্যে আমরা পড়ছি, বাট আমরা আরও একটু নতুন করে বৈশিষ্ট্য পড়ব এবং একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। জিন হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি। জাস্ট আমরা জিনের মধ্যে যাই, এই যে আমরা জিন বললাম, এই যে পার্টগুলো, এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন। তো ডিএনএর এই অংশটা কি? এগুলা কি নিউক্লিক অ্যাসিড না? এগুলো অবশ্যই নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখানে আর একটা তথ্য, এই যে রেকন, এই রেকন এবং মিউটনের মধ্যে কতটুকু নিউক্লিক অ্যাসিড? আচ্ছা আমরা যদি আমরা আগের ক্লাসে ডিএনএর গঠনটা পড়ছি, তাই তো? ডিএনএটা আমরা এখানে একটু আঁকার চেষ্টা করি। যেমন ধরো এই যেটা হচ্ছে একটা 5 কার্বনযুক্ত শর্করা, 5 কার্বনযুক্ত শর্করা, এই যার একটা 5 কার্বনযুক্ত শর্করা, এর সাথে যুক্ত হলো অজৈব ফসফেট, এই যে এখানে যুক্ত হবে হলো ফসফরিক অ্যাসিড, এই যে ফসফরিক অ্যাসিড যুক্ত হলো, আর এখানে হলো নাইট্রোজেন ঘটিত বেসগুলো থাকবে। তো সেমভাবে হলো এখানে একটা ফসফরিক অ্যাসিড, এই যে 5 কার্বনযুক্ত শর্করা এখানে যুক্ত আছে। তাহলে এই যে ফসফরিক অ্যাসিড, 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস, এখানে টি ধর, এখানে সি আছে।
তো এখানে শুরু করে এটা কি একটা নিউক্লিওটাইড দ্বারা তৈরি। এই যে 5 কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট আর নাইট্রোজেন ঘটিত বেস, এই তিনটাকে একত্রে কী বলা হয়? নিউক্লিওটাইড বলা হয়। এরকম অনেক, এটাও একটা কি, এটাও একটা নিউক্লিওটাইড। আবার জিন হচ্ছে কি, এই পাশে একটা নিউক্লিওটাইড আছে সেম, এই পাশে আর একটা নিউক্লিওটাইড আছে, এই যেটা হলো 1 জোড়া, বা এখানে একটা নিউক্লিওটাইড বা 2 জোড়া। এই যে রেকন, এগুলো অনেক ছোট, এগুলো হয় 1 জোড়া বা 2 জোড়া নিউক্লিওটাইড দিয়ে রেকন হয়, 2 জোড়া নিউক্লিওটাইড দিয়ে হয় নিউক্লিওটাইড। তাহলে এই যে রেকন এবং মিউটন, এরা হচ্ছে কি 1 জোড়া বা 2 জোড়া নিউক্লিওটাইড দিয়ে হয়। তার মানে এই যেখানে 1 জোড়া, এই যে এখান থেকে শুরু করে এইটুকু একটা হলো রেকন, বা এই দুইটা মিলে এটা হচ্ছে একটা রেকন, বা এটা একটা মিউটন, মানে এরকম। মানে এই যে এখান থেকে শুরু করে এতটুকুর মধ্যে হচ্ছে একটা রেকন, বা এখান থেকে যে 1 জোড়া বা 2 জোড়া মিলে হচ্ছে একটা রেকন বা মিউটন, এরকম হয়। তাইলে এই যে ডিএনএরই তো অংশ, ইটস এ পার্ট অফ ডিএনএ। তাহলে ডিএনএ কি? নিউক্লিক অ্যাসিড দ্বারা, ডিএনএ কি? এই যে পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি। আর আমরা জানি যে এই যে ফসফরিক অ্যাসিড, 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস, এই তিনটা একত্রিত হইলে এটাই কি? এটাই একটা নিউক্লিক অ্যাসিড। আমরা নিউক্লিক অ্যাসিড পড়ছি না? ডিএনএ তো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড মানে কি? পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি, তাই তো? তো নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইডই কিন্তু একটা নিউক্লিক অ্যাসিড। তো এটাই হচ্ছে কি একটা নিউক্লিক অ্যাসিড। তাহলে যেহেতু জিনও হচ্ছে ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএর একটা একক হচ্ছে জিন, অতএব জিনও কি দ্বারা তৈরি? নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি। ওকে, তাহলে এই যে জিনের একটা বৈশিষ্ট্য পাইলাম যে জিন হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি। আচ্ছা, এরা প্রকৃত কোষের ক্রোমোজোমে অবস্থান করে। এই যে আমরা প্রথমেই পড়ছি যে এরা ক্রোমোজোমের মধ্যে থাকে, এবং ক্রোমোজোমের কোথায় থাকে? লোকাসের মধ্যে থাকে। ক্রোমোজোমের লোকাস, এক্স্যাক্টলি বলি এরা প্রকৃত কোষে ক্রোমোজোমে অবস্থান করে। এক্স্যাক্টলি যদি বলি তাহলে ক্রোমোজোমের ভিতরে লোকাসে অবস্থান করে, লোকাসে অবস্থান করে। বা এটা এক্স্যাক্টলি আরও একটু ক্লিয়ার করে বলা যায়, এরা প্রকৃত কোষে ক্রোমোজোমে অবস্থান করে। ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে সেই স্থানটাকে লোকাস বলা হয়। আদি কোষের, আচ্ছা আদি কোষের তো আর ক্রোমোজোম নাই, আদি কোষের মধ্যে ক্রোমোজোম নাই। কি আছে? ডিএনএ আছে, বা নিউক্লিয় বস্তু আছে, বা ওই যে প্লাজমিড আছে। তাহলে ওই প্লাজমিড বা নিউক্লিয় বস্তু ডিএনএ যেটা আছে ওটার ভিতরে থাকে। ক্রোমোজোম না থাকলে আর কেমনে থাকবে? ক্রোমোজোম থাকলে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে, ওদের ভিতরে আছে। আর ক্রোমোজোম যদি নাই তাহলে ডিএনএ আছে, তাহলে ডিএনএর ভিতরেই আছে। ওকে, এটি জীবের প্রকরণ এবং পরিব্যক্তিতে মুখ্য ভূমিকা রাখে। এই যে প্রকরণ এবং পরিব্যক্তি, ভ্যারাইটি, বৈচিত্র্যতা। ওই যে বৈচিত্র্যতা কে আনছে একটু দেখো, রেকনের মাধ্যমে বৈচিত্র্যতা আসে, ভ্যারাইটি আসে, রিকম্বিনেশন ঘটে। আর হচ্ছে মিউটন হলো পরিব্যক্তি ঘটায়, যে মিউটেশন ঘটায়। মিউটেশন যদি ঘটে তখন জেনেটিক ডিসঅর্ডার হতে পারে। যেমন মানুষের অনেক সময় হিজড়া হয়, এটা হলো জেনেটিক ডিসঅর্ডার, এটা হলো মিউটেশন। বা কিছু বংশগত রোগের সৃষ্টি হয়, জিনের মধ্যে ইন্টারনাল চেঞ্জ এসে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। ওই যে বিভিন্ন রোগ, ওগুলা থেকে আস্তে আস্তে নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে, প্রজাতির সৃষ্টি হয়, পরিব্যক্তি ঘটে, এই যে মিউটেশন ঘটে যেটা। তাহলে প্রকরণ এবং পরিব্যক্তি। তাহলে প্রকরণে হচ্ছে কে ভূমিকা রাখে? ওই যে রেকন। আর পরিব্যক্তিতে ভূমিকা হচ্ছে মিউটন। জিন জীবের বিশেষ কোনো বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে বহন করে। এটাও আমরা এই যে মূল বৈশিষ্ট্যটা পড়লাম, এই যে বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিনের মাধ্যমে। বাবার জিন আমার মধ্যে আসছে বলেই বাবার বৈশিষ্ট্য আমার মধ্যে আছে, আমার জিন আমার সন্তানের মধ্যে যাবে বলেই আমার সন্তানের মধ্যে আমার বৈশিষ্ট্য আছে। এই যে তাইলে হচ্ছে ওকে, তাহলে জিন হচ্ছে বিশেষ কোনো বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে গ্রহণ করে। ওকে, জীবের একটি বৈশিষ্ট্যের জন্য এক বা একাধিক জিন দায়ী। এটা একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, আবার অনেকগুলা জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, যেমন মানুষের যে উচ্চতা আছে, এই যে মানুষের যে উচ্চতা, এই উচ্চতাটার জন্য প্রায় 700+ জিন প্রয়োজন হয়। 700+ জিনের একক একত্রিত হয়ে মানুষের উচ্চতা নির্ধারণ করে। এই জন্য
বাবা যদি 5 ফুট 6 ইঞ্চি হয়, সন্তান যে 5 ফুট 6 ইঞ্চি হবে এটা কোনো নিশ্চয়তা নাই, কারণ এখানে অনেকগুলা জিন কাজ করে উচ্চতার জন্য। আবার আমাদের যে গায়ের রং আছে, গায়ের রং, এই গায়ের রঙের জন্য 3 থেকে 4টা জিন কাজ করে, 3 থেকে 4টা জিন কাজ করে। আবার কিছু কিছু জিন আছে একটা জিনই একটা বৈশিষ্ট্য বহন করে, যেমন আমাদের যে রক্তের গ্রুপ আছে, আমাদের যে রক্তের গ্রুপ আছে, এই রক্তের গ্রুপ হচ্ছে একটা জিন আছে, ওই জিনের নাম হলো ABO। এই ABO জিন দ্বারা রক্তের গ্রুপ নির্ধারিত হয়। এটা একটা জিনই একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে বোঝা গেল কি একটা বৈশিষ্ট্যের জন্য একটা জিনের মাধ্যমে একটা বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে, অথবা একাধিক জিন মিলেও একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। এই কথাটা এখানে বলছে যে জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য এক বা একাধিক জিন দায়ী। ওকে, একটি ক্রোমোজোমের অসংখ্য জিন, একটা ক্রোমোজোমের মধ্যে, তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে কি আমরা দেখলাম ডিএনএর মধ্যে অসংখ্য জিন থাকে। যেমন হলো এই যে এখানেই দেখলাম, এই যে একটু একটা ডিএনএর মধ্যে এখানে একটা জিন, এখানে একটা জিন, এখানে একটা জিন, তার মানে কতগুলা জিন এখানে আসলো। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে একটা ক্রোমোজোমের মধ্যে অসংখ্য জিন থাকে। জিন ক্রোমোজোমের রৈখিক সজ্জাক্রমে বিন্যস্ত থাকে, মানে জিন একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করেই জিনটা অবস্থান করবে, এবং একটা ক্রোমোজোমের মধ্যে জিন যেভাবে অবস্থান করতেছে সেমভাবে ওই ক্রোমোজোমটার মধ্যে যখন ওই যে মাইটোসিস বিভাজন হবে, ওই সিরিয়ালটা ঠিক থাকবে, ক্রোমোটা ঠিক থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে জিনের বৈশিষ্ট্য। আশা করি এটা বুঝাইতে পারছি। তো এখন আমি পরবর্তী যাচ্ছি জিনের বিভিন্ন ধরন। কীরকম কত ধরনের জিন আছে? বিভিন্ন ধরনের জিন আছে, যেমন লিথাল জিন, অঙ্ক জিন, তারপরে হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিন, তারপর হচ্ছে ট্রান্স জিন, খণ্ডিত জিন, তারপর হচ্ছে মিউডো জিন, অটোজোমাল জিন, তারপরে হচ্ছে হ্যালোনড্রিক জিন, লিঙ্ক জিন, এরকম বিভিন্ন ধরনের জিন আছে। তো যেমন লিথাল জিন কি? একটা জিন, এটা হলো তো আমরা যখন প্রাণীবিজ্ঞানের দ্বিতীয় পত্রের আমরা যখন ওই শেষের দিকে বংশগতি একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা যখন পড়বো তখন এই লিথাল জিন সম্বন্ধে বুঝতে পারবা যে কিছু কিছু জিন আছে, একটা জিন আর একটা জিনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একটা জিন আর একটা জিন, ওই দুটা জিন পাশাপাশি বসলেই, পাশাপাশি অবস্থান করলেই ওই পুরা জীবটা মরে যায়। একটা জিন আর একটা জিনের মৃত্যুর কারণ হয়, এটার কারণে ওই জীবটাই মরে যায়। ঠিক আছে? তো এটাকে লিথাল জিন বলা হয়। অঙ্ক জিন, যেটা ক্যান্সার সৃষ্টি করে। সেক্স ক্রোমোজোমাল জিন, এই যে আমাদের এক্স আছে এবং ওয়াই ক্রোমোজোম আছে, এই যে সেক্স ক্রোমোজোমের মধ্যে যে জিনটা থাকে এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিন। ট্রান্স জিন, জিনের মধ্যে যে ওই যে উদ্ভিদ একটা জীব থেকে জিন ট্রান্সফার করে যে আরেকটা জীবে যে গাঁথা হয়, সাধারণত প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে এটা করে আর কি, বিজ্ঞানীরা গবেষণাগারে করে। তো একটা প্রাণী থেকে একটা জিন নিয়ে আমি উদ্ভিদে লাগালাম, তখন এটাকে কি বলবে? ট্রান্স জিন বলে। আচ্ছা, এখানে এরপরে দেখো এই যে খণ্ডিত জিন যেটা, তো এটা কিন্তু আমরা আমাদের প্রথম লেকচারের মধ্যে আদি কোষ এবং প্রকৃত কোষের বৈশিষ্ট্য যখন পড়ছিলাম তখন হচ্ছে আমরা এই যে ইন্ট্রন পড়ছিলাম, ইন্ট্রন এক্সন পড়ছিলাম, যে মূলত ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এখন ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, এই আরএনএটা খণ্ড খণ্ড আকারে হয়, যেমন এখানে এই যে এরকম ডিএনএর মধ্যে এই যে আরএনএ তৈরি হলো, এই যে এটা ধরো, এটা হলো ইন্ট্রন, এটা ইন্ট্রন, এটা ইন্ট্রন, এটা হচ্ছে নন প্রোটিন অংশ, মানে এটা আরএনএর তৈরিতে অংশগ্রহণ, মানে প্রোটিন তৈরিতে এটা অংশগ্রহণ করে না। তো আর এই হলো এক্সন অংশটা আরএনএ তৈরিতে অংশগ্রহণ করে বা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে। তো এই ইন্ট্রনগুলা বাদ দেওয়া হবে, বাদ দিয়ে এক্সনগুলো একত্রিত হয়ে আবার নতুন করে আরএনএ তৈরি হবে। ঠিক আছে? এই যেটা হলো ইন্ট্রন অংশ, এটা বাদ গেছে। তো এই যে এখানে এটার ভিতরে যে জিনগুলো আছে এগুলো খণ্ড খণ্ড আকারে আছে, কারণ এখানে তো জিন নাই, তাই না? খণ্ড খণ্ড আকারে আছে, এই যে এইগুলা জিনকে খণ্ডিত জিন বলা হয়। তো কিছু কিছু জিন আছে, এটা হচ্ছে সিউডোজিন, মিউডোজিন লেখা ছিল, এটা সিউডোজিন। তো কিছু কিছু জিন আছে এটা হচ্ছে নিষ্ক্রিয় থাকে, এটা হলো সিউডোজিন, যেটা কি থাকে? নিষ্ক্রিয় থাকে। অটোজোমাল জিন, তো আমাদের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই। তো এই যে 22 জোড়া যে অটোজোম আছে, অটোজোমের জিনগুলো হচ্ছে অটোজোমাল জিন। তারপর হচ্ছে হ্যালোনড্রিক জিন,
এই যে সেক্স ক্রোমোজোম যে আছে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে ওয়াই ক্রোমোজোম, যেটা ওয়াই ক্রোমোজোমের জিন হচ্ছে কি হ্যালোন্ডিক জিন। এরপর হচ্ছে লিঙ্ক জিন, কিছু কিছু জিন একসাথে জোড়া জোড়া থাকে, যুক্ত হয়ে থাকে, একটা জিনের সাথে আরেকটা জিন যুক্ত হয়ে থাকে। হ্যাঁ, এই জোড়া জিনগুলো হচ্ছে লিঙ্ক জিন বলা হয়। তো এরকম বিভিন্ন ধরনের জিন আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের জিন হলো থাকে। তো এরপরে হচ্ছে জিনের কাজ, তাহলে হচ্ছে যে এগুলা তোমরা জাস্ট এমসিকিউ এর জন্য এই তথ্যগুলো মনে রাখবা। এমসিকিউ এর জন্য তথ্য, এটা প্রশ্ন হতে পারে যে জিনের বৈশিষ্ট্য লেখো, আর এটাও একটা গ ঘ প্রশ্ন হতে পারে যে জিনের কাজ লেখো। তাইলে হচ্ছে এই যেখানে আমরা এগুলো কোশ্চেনগুলো ক্লিয়ার করি যে কোশ্চেনগুলো কী কী হয়। তো এই যে জিনের সংজ্ঞা, এটা তো ক নাম্বার প্রশ্ন, বেশি কিছু এখান থেকে আসবে না, সংজ্ঞাটা আসবে জিন কাকে বলে। আর বাকি যে এই যে তথ্যগুলো এগুলো এমসিকিউ, এগুলো এমসিকিউ এর জন্য তথ্য, ঠিক আছে। বা এমনিতে ক নাম্বার এমসিকিউ বা ক নাম্বার কোশ্চেন হতে পারে, ক নাম্বার কোশ্চেন হতে পারে যে রেকন কি, মিউট্রন কি, রেপ্লিকন কি, সিস্ট্রন কি। বা এমনিতে একটা খ নাম্বার প্রশ্ন দিতে পারে যে জিনের বিভিন্ন এককগুলোর বর্ণনা দাও, জিনের বিভিন্ন এককগুলোর বর্ণনা দাও। তারপরে জিনের যে বৈশিষ্ট্য, এটা গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন যে জিনের বৈশিষ্ট্য লেখো জাস্ট, তাহলে জিনের সংজ্ঞা দিয়ে জিনের বৈশিষ্ট্যগুলো লিখে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে এই যেগুলো সব এমসিকিউ এর জন্য তথ্য, এমসিকিউ, এগুলো এমসিকিউ জিনের বিভিন্ন ধরন। যেমন দিয়ে দিল সেক্স ক্রোমোজোমাল জিনের কোনটা সেক্স ক্রোমোজোমাল জিন, বা কোনটা অঙ্ক জিন কি, যেটা ক্যান্সার সৃষ্টি করে যে জিন, লিথাল জিন কি, তারপর হচ্ছে সিউডো জিন কি, বা অটোজোমাল জিন কি, হেলন্ডিক জিন কি। তাহলে সেক্স ক্রোমোজোমের ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে এগুলোকে হেলন্ডিক জিন বলে। লিঙ্ক জিন কি, যেটা জড়বদ্ধ থাকে, এগুলো এমসিকিউর জন্য দিবে। আচ্ছা, এরপর হলো জিনের কাজ, এটা ঘ নাম্বারের প্রশ্ন, বা অনেক সময় গ নাম্বারেও দিতে পারে জিনের কাজ। তো আমরা একটু জিনের কাজ দেখি, জিন কি কি করে, জিনের কাজ কি। জিন জীবদেহের যাবতীয় বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ প্রকাশকে নিয়ন্ত্রণ করে। এই যে ফিনোটাইপ কি, ফিনোটাইপ কি, যেমন ফিনোটাইপ কি এটা একটু বোঝায়। যেমন এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম, আমি লিখছি এক্স ওয়াই, আমার ভিতরে যে সেক্স ক্রোমোজোম আছে, তুমি কি ক্রোমোজোম দেখতে পাইতেছো? না, দেখতে পাও না। যেহেতু আমি ছেলে, তার মানে আমার ভিতরে সেক্স ক্রোমোজোম হিসেবে একটা এক্স আছে, একটা ওয়াই আছে, রাইট। প্রত্যেকটা কোষের যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে সেক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স আছে, একটা ওয়াই আছে, একটা এক্স একটা ওয়াই, রাইট। এটা কিন্তু আমি দেখতে পাইতেছি না, বাট আমি যে ছেলে এটা তুমি বুঝতে পারতেছো। এই যে যেটা দেখে তুমি বুঝতে পারতেছো, এটার নাম ফিনোটাইপ। ফিনোটাইপ দেখা যায়, ফিনোটাইপ ফিল করা যায়। এই যে আমার উচ্চতা দেখা যায়, আমার গায়ের রং দেখা যায়, আমার চুল কেমন সেটা দেখা যায়, এটা হচ্ছে ফিনোটাইপ। বাট আমার গায়ের রংটা কোন জিনের কারণে হয়েছে সেই জিনটা দেখা যাচ্ছে না, ওটা হলো জিনোটাইপ। আমি যে ছেলে হয়েছি এক্স ওয়াইয়ের কারণে, এক্স ওয়াই দেখা যাচ্ছে না, যখন আমি এক্স ওয়াইকে লিখছি তাহলে এটা জিনোটাইপ। আর যখন এক্স ওয়াইয়ের কারণে আমি লিখলাম এটা ছেলে, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ দেখা যায়। তাহলে যে জিন কর্তৃক যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হবে, এই বৈশিষ্ট্যগুলো কি সবগুলো বৈশিষ্ট্য দেখা যাবে, প্রকাশ পাবে। তাহলে জিন জীবদেহের যাবতীয় বৈশিষ্ট্যের ফিনোটাইপ প্রকাশকে নিয়ন্ত্রণ করে। জিন জীবের সাংগঠনিক ও বিপাকীয় বৈশিষ্ট্যকে প্রোটিন, এনজাইম অথবা হরমোন সংশ্লেষণের মাধ্যমে প্রকাশ করে। জিনের কাজ হলো প্রোটিন করবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে বা প্রোটিন তৈরি করবে। এই যে প্রোটিন, এনজাইম অথবা হরমোন, এগুলো বেশিরভাগ এগুলো সবই আসবে প্রোটিন, এগুলো সবই প্রোটিন। তাহলে জিন কি করবে, এগুলা প্রোটিনের প্রকারভেদ। জিন জীবের সাংগঠনিক ও বিপাকীয় বৈশিষ্ট্যকে প্রোটিন, এনজাইম অথবা হরমোন সংশ্লেষণের মাধ্যমে, প্রোটিন, এনজাইম এবং হরমোন তৈরির মাধ্যমে প্রকাশ করবে। জিন এগুলা নিয়ন্ত্রণ করবে আর কি। জিন তার অন্তর্নিহিত তথ্য ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে আরএনএতে প্রেরণ করে। এমআরএনএ তথ্য ট্রান্সলেশনের মাধ্যমে পলিপেপটাইড বা প্রোটিনে গ্রহণ করে। আচ্ছা, এখানে একটা জাস্ট, এটা আমাদের যে পরবর্তী লেকচারে এটার আলোচনা আছে, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। জাস্ট আমি একটা লাইনে বলি, এই যে ডিএনএ আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে। তো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করবে, এটা নিয়ন্ত্রণ করবে জিন, বিভিন্ন জিন। এবং হলো আরএনএর কোন নিউক্লিওটাইড বেসটা কখন বসবে এটা জিন নিয়ন্ত্রণ করে দেবে। যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। এটাই হচ্ছে কি ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন
ট্রান্সক্রিপশন। আচ্ছা, এটা ভালো করে লিখে, হ্যাঁ, ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন কি হবে, এই আরএনএ থেকে আবার কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, এই প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সলেশন। তো একটু আগে আমরা বললাম যে এই যে ডিএনএর যে প্রোটিন যে তৈরি করবে, জিনটা কি করবে, প্রোটিন তৈরি করবে। তাহলে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে কি, ট্রান্সলেশন। এবং প্রোটিনটা কি, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অনেকগুলা পেপটাইড মানে প্রোটিন, পেপটাইনের মানে একক, যেটা প্রোটিনের যে একক, ছোট একক মনোমার, অনেকগুলা প্রোটিনের মনোমার যুক্ত হয়ে পলিপেপটাইড হবে, বা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে প্রোটিন তৈরি হবে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি হবে। এই যে পেপটাইড চেইন, পলিপেপটাইড চেইন বা পলিপেপটাইড আর প্রোটিন একই জিনিস, ঠিক আছে, বা অ্যামাইনো অ্যাসিডের পলিমার একই জিনিস। তাহলে জিন তার অন্তর্নিহিত তথ্য ট্রান্সলেশন পদ্ধতি, এই যে ট্রান্সক্রিপশনটা যে হলো, এই যে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, তাহলে এই যে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে কি হবে, ট্রান্সক্রিপশন পদ্ধতিতে জিন তার বৈশিষ্ট্যগুলো এমআরএনএতে স্থানান্তর করে দিবে, আর ট্রান্সলেশন পদ্ধতিতে এমআরএনএ হতে প্রোটিন তৈরি হবে। তার মানে এই যে ডিএনএর বৈশিষ্ট্যটা এই যে প্রোটিনের মধ্যে যা প্রকাশ পাবে। তো ডিএনএর বৈশিষ্ট্যটা, যে আমার ভিতরে যে ডিএনএ, এই ডিএনএটার বৈশিষ্ট্য যে চামড়ার গায়ের রঙের মাধ্যমে প্রকাশিত হচ্ছে কীভাবে, প্রথমে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, ডিএনএ থেকে বৈশিষ্ট্যটা এমআরএনএর মধ্যে যাবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, পরবর্তীতে এই এমআরএনএ থেকে এই বৈশিষ্ট্যটা প্রোটিনের মধ্যে স্থানান্তরিত হবে। তো এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রক্রিয়াটা হলো ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সলেশন। এটা দুইটাই আলাদা আলাদা নাম্বারের বড় বড় প্রশ্ন, ঘ নাম্বারের বড় বড় প্রশ্ন, যে দুইটাই এতটাই ইম্পর্টেন্ট যে শুধু এই দুইটা টপিকের জন্য আমি একটা লেকচার আলাদা করে রাখছি। তোমাদের পরবর্তী লেকচার শুধু এই দুইটা টপিক নিয়ে, এবং ওই লেকচারের মাধ্যমে অধ্যায় শেষ, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে এটাই এখানে কথা বলছে যে ডিএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতিতে জিনগুলা কি করবে, বৈশিষ্ট্য এমআরএনএতে স্থানান্তর করবে, আবার এই এমআরএনএ থেকে বৈশিষ্ট্যগুলা প্রোটিনের মধ্যে স্থানান্তরিত হবে। কারা করবে, জিন করবে। আচ্ছা, কোষের সব ধরনের আরএনএ ও প্রোটিন উৎপাদনে মুখ্য ভূমিকা আরএনএ, যে এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটাতে ভূমিকা কে রাখে, জিন। আবার আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, কে ভূমিকা রাখবে, জিন। জিন প্রজাতির নির্দিষ্ট বৈশিষ্ট্য সংরক্ষণ নিশ্চিত করে। জীবের সব বৈশিষ্ট্য তো জিনই নির্ধারণ করতে, সেই তো নিশ্চিত করবে আমার সন্তানের বৈশিষ্ট্য কেমন হবে, আমার থেকে যে জিনগুলো আমার সন্তানের মধ্যে যাবে সেই নির্ধারণ করবে তার বৈশিষ্ট্য কেমন হবে। তো এগুলো হলো জিনের কাজ। তো এখন আমরা পড়বো হচ্ছে জিনোম। তো জিনোমটা কি, এটা বোঝার আগে একটু ভালো করে একটা জিনিস খেয়াল করো। যেমন মানুষের শরীরের মধ্যে টোটাল হলো 23 জোড়া ক্রোমোজোম আছে, ভালো করে খেয়াল করো, 23 জোড়ার ভিতরে 22 জোড়া হচ্ছে অটোজোম, 22 জোড়া হচ্ছে অটোজোম, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো ছেলে মানুষের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে হচ্ছে XY। তাহলে 22 জোড়া আছে, জোড়া। এই 22টা জোড়া, যেমন ধরো তার ভিতরে ধরো একটা জোড়া এই যেরকম, ধরো একটা জোড়া এরকম, হ্যাঁ, এই যে এক জোড়া, এই যে আবার আরেকটা জোড়া ধরো এই যেরকম, তার মানে একটা জোড়াতে যেগুলা থাকবে ওগুলা দেখতে একই রকম। এই জোড়ার মধ্যে যতগুলা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের মধ্যে যতগুলা জিন আছে, এই ক্রোমোজোমগুলো সেমভাবে ওই একই ক্যাটাগরির অতগুলা জিনই আছে, ঠিক আছে। তো তাইলে এই যে টোটাল 22 জোড়া আছে, 22 জোড়া থেকে আমি 22টা ক্রোমোজোম নিব, প্রত্যেকটা জোড়া থেকে যদি আমি একটা করে নিই, এক সেট করে ক্রোমোজোম নিব আমরা, এক সেট করে ক্রোমোজোম নিলে আমি 22টা ক্রোমোজোম পাবো, বা 22টা অটোজোম পাবো। এখানে অটোজোম, যেহেতু এই 22 জোড়া হচ্ছে কি অটোজোম, তাহলে 22টা অটোজোম পাইলাম। আর এখানেতে দুইটা তো সেম না, এটা একসাথে বসলে দুইটা কিন্তু আলাদা আলাদা, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে আমাকে এক্সের ডিফারেন্ট কাইন্ড অফ সেটই নিতে হবে। তাহলে আমি একটা হচ্ছে সাথে একটা এক্স নিব আর একটা ওয়াই নিব। তাহলে টোটাল ক্রোমোজোম আমার কয়টা হলো, এক সেট করে ক্রোমোজোম আমি নিলাম, আমার টোটাল ক্রোমোজোম 22 জোড়া থেকে 22টা এক্স আর ওয়াই, টোটাল করলো 22 থেকে 24,
টোটাল 24টা ক্রোমোজোম, টোটাল 24টা ক্রোমোজোম, মানে ডিফারেন্ট কাইন্ড অফ ক্রোমোজোম আমার শরীরের মধ্যে আছে। এই 24টা ক্রোমোজোমের মধ্যে যতগুলা জিন আছে সব জিনগুলাকে একত্রে জিনোম বলা হয়। তার মানে একটা কোষের ভিতরে সবগুলা ক্রোমোজোমের যদি আমরা এক সেট করে ক্রোমোজোম নিই, ঠিক আছে, একটা কি বলে এটাকে, একটা জীবের ভিতরে সকল ধরনের ক্রোমোজোমের ভিতর থেকে এক সেট ক্রোমোজোম নিয়ে এর ভিতরে যত জিন থাকবে এই জিনগুলাকে একত্রে জিনোম বলা হয়। তার মানে হচ্ছে আমার শরীরের ভিতর বা আমার একটা কোষের মধ্যে যত রকমের জিন আছে প্রত্যেকটা জিনকে একত্রিত করে জিনোম বলা হয়। তাহলে জিনোমের সংজ্ঞাটা কি হলো? জিনোমের সংজ্ঞা হচ্ছে কোনো প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে। তাহলে সকল জিনের এক সেট ক্রোমোজোম, সকল জিনের এক সেট ক্রোমোজোমে, হ্যাঁ, জিনের সমষ্টিকে, এক সেট ক্রোমোজোমে যতগুলা জিন আছে জিনের সমষ্টিকে হচ্ছে এই যে জিনোম বলা হয়, জিনোম বলে। মানে আমার একটা কোষের মধ্যে যত রকমের জিন আছে এই জিনের যে সমষ্টি, এই সমষ্টিটাকে কি বলা হয়? জিনোম বলা হয়। ওকে, তো এই জিনোম সংক্রান্ত চমৎকার কিছু তথ্য আছে। চমৎকার কিছু তথ্য হলো এই যে মানুষের শরীরের যে জিনোম, এই জিনোমের এখন থেকে মানে 2% মানুষ হচ্ছে এটা গবেষণা করে বের করতে পারছে। 2% বৈশিষ্ট্য বিজ্ঞানীরা এখন পর্যন্ত বের করতে পারছে। 2% বৈশিষ্ট্য বিজ্ঞানীরা এখন পর্যন্ত বের করতে পারছে আর কি। হ্যাঁ, মানে 2% বৈশিষ্ট্য প্রকাশিত। আর এখন পর্যন্ত জিনোমের 98% বৈশিষ্ট্য বিজ্ঞানীরা এখনও প্রকাশ করতে পারে নাই। গবেষণা এখনও চলতেছে। মানে এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে গবেষণা করে মাত্র 2% বের করতে পারছে, 98% এখনও বের করতে পারে নাই। এই বৈশিষ্ট্যগুলো আছে কি? অপ্রকাশিত। 98% বৈশিষ্ট্য এখন কি আছে? অপ্রকাশিত আছে। তাহলে হচ্ছে যে এখন পর্যন্ত মানুষের জিনোমের মধ্যে যতগুলা জিন আছে তার ভিতরে 2% জিনের বৈশিষ্ট্য মানুষ প্রকাশ করতে পারছে, আর 98% জিনের বৈশিষ্ট্য এখন পর্যন্ত অপ্রকাশিত আছে। বিজ্ঞানীরা এখনও বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই। এখানে আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে লেখছে যে 98% জিন নিষ্ক্রিয় থাকে। দেখো, নিষ্ক্রিয় কথাটা লেখা আছে, নিষ্ক্রিয় মানে এগুলা জিন কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, এই টাইপের অর্থ বোঝানো হয়েছে। আসলে কথাটা একদম সঠিক না, এটা মাইন্ডেড। এখানে তোমরা নিষ্ক্রিয় বা লিখে রাখো, বা অপ্রকাশিত, বা বিজ্ঞানীরা যেগুলো এখনও বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই। এক্স্যাক্টলি এটাই সত্য কথা। যেহেতু ওরা বিজ্ঞানীরা এখনও গবেষণা করে পায় নাই, মানে পারে নাই, এখনো চলতেছে গবেষণা, আরও নতুন নতুন বৈশিষ্ট্য বের হচ্ছে। তাহলে জিনোমের যত জিন আছে তার ভিতরে 2% বের করতে পারছে, 98% এখনও অপ্রকাশিত বের করতে পারে নাই। এই যে 2% বৈশিষ্ট্য যে বের করতে পারছে, এর ভিতরে একটা মানুষের সাথে আর একটা মানুষের বৈশিষ্ট্যের মিল কত? এই যে 2% যে বের করতে পারছে, এই 2%-এর ভিতরে একটা মানুষের থেকে আর একটা মানুষের মধ্যে 99.9% মিল, আর 0.1% হচ্ছে কি? 0.1% হচ্ছে অমিল। দেখো, একটা মানুষের সাথে একটা মানুষের মিলে না, একটা মানুষের সাথে একটা বৈশিষ্ট্য, একটা মানুষের সাথে একটা মানুষের চেহারা মিলে না, নাক মিলে না, মুখ মিলে না, চোখ মিলে না, কণ্ঠ মিলে না, চুল মিলে না, কিছুই মিলে না। এই যে এত অমিল,
তার ভিতরে কি 99%, 99.9% আসলে মিল, আর মাত্র 0.1% অমিল। এই 0.1% অমিলের কারণেই দেখো কত চেঞ্জ, তোমার সাথে আমার কত চেঞ্জ, আমার সাথে একটা আমেরিকান মানুষের কত চেঞ্জ। এটা হলো কি মাত্র 0.1%-এর মধ্যে। তো এই 99% যে মিল, এটা কত পার্সেন্টের মধ্যে মিল? 2% গবেষণা করে মিল। এখানে একটা মজার তথ্য বলি, এখানে একটা মজার তথ্য দিই। তাইলে এখানে যে তথ্যগুলো আমরা এখানে যেটা আমরা পড়লাম, জাস্ট এখানে আমরা একটু লেখি। এটা কেন লিখতেছি? কারণ এখানে আমি একটা মজার স্পেশাল একটা তথ্য দেব, বিশেষ করে যারা বিবর্তনবাদী আছে তাদের একটা জবাব দিতে যাচ্ছি। যদি সম্ভব হয় আমাকে মানে জাস্ট তোমরা নিজের বিবেক থেকে এটা আনসার করবা। এটা তোমাদের একটা ক্লু দিচ্ছি আর কি, যে তোমাদের মন কি বলে আসলে। তাহলে টোটাল জিনোম হচ্ছে 100%। 100% জিনোম থেকে 2%-এর গবেষণা বিজ্ঞানীরা এখন পর্যন্ত করতে পারছে। বিজ্ঞানীরা 2% গবেষণা করতে পারছে এবং এটা প্রকাশ করতে পারছে। আর 98% গবেষণা এখন পর্যন্ত করতে পারে নাই। 98% জিনের গবেষণা এখন পর্যন্ত করতে পারে নাই। এই বৈশিষ্ট্যটা এখনো অপ্রকাশিত। এবং আমরা এটাও জানলাম যে 2% যে গবেষণা হয়েছে এর ভিতরে দেখা গেছে পৃথিবীর সকল মানুষের মধ্যে 99.9% বৈশিষ্ট্যের কি আছে? মিল আছে। আর অমিল হচ্ছে শুধু 0.1%। এই 0.1% অমিলের কারণে বৈশিষ্ট্যের কি পরিমাণ পরিবর্তন হয়ে যাচ্ছে দেখো, হিউজ একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন দেখো, আর মানুষের যে 2% যে গবেষণা হয়েছে মানুষের জিন, এই 2% গবেষণার কইরা পরবর্তীতে দেখা গেছে যে মানুষের জিনের সাথে শিম্পাঞ্জির ডিএনএর মধ্যে 98% মিল আছে। 98% মিল আছে। এবং গরিলার ডিএনএর সাথে বা জিনের সাথে 97% মিল আছে। এই জন্য বিবর্তনবাদীরা সিদ্ধান্ত নেয় যেহেতু শিম্পাঞ্জি থেকে যদি মানুষ না হইতো তাহলে মানুষের ডিএনএর সাথে শিম্পাঞ্জির ডিএনএ 98% কেন মিলে? এটা হলো তাদের চিন্তাধারা। আমি তোমাকে এখন তোমার বিবেকের উপর আমার একটা প্রশ্ন, সেটা হলো 100 মার্কের একটা পরীক্ষা হয়েছে। 100 মার্কের পরীক্ষা হয়েছে। 100 মার্কের পরীক্ষার মধ্যে তুমিও পরীক্ষা দিছো, তোমার বন্ধুও পরীক্ষা দিছে। স্যার মাত্র তুমি যে পেজ নিছো, পৃষ্ঠা নিছো, তুমি ধরো 100টা পৃষ্ঠা লিখছো। তুমি 100টা পৃষ্ঠা লিখছো, তোমার বন্ধু 100টা পৃষ্ঠা লিখছে। স্যার খাতা দেখছে মাত্র 2টা পৃষ্ঠার, প্রথম 2 পৃষ্ঠার খাতা দেখছে। দেখা তোমাকে আর তোমার বন্ধুর নাম্বার দিয়ে দিল যে তুমি পাইছো ধরো 98, তোমার বন্ধু পাইছে 97। এখন বলো এটা কি বিচার হয়েছে? 100 পৃষ্ঠার খাতা তুমি কি প্রথম 2 পৃষ্ঠা দেখে সিদ্ধান্ত নিতে পারো যে এরা দুজন সমান মার্ক পাবে? এমনও তো হইতে পারে যে প্রথম 2 পৃষ্ঠা তোমার বন্ধু ভালোই লিখছে, হ্যাঁ, কিন্তু সে আর লেখেই নাই। হইতে পারে কি না? বা এমন হইতে পারে যে সে দেখা গেছে যে টোটাল পরীক্ষার মধ্যে সে তো প্রথম 2টা প্রশ্নই পারে, এই জন্য প্রথম 2 পৃষ্ঠাতে 2টা প্রশ্ন সুন্দরভাবে আনসার করছে, বাকিগুলা কিছুই পারে না, নিজের যা মন চাই এমনি একটা লিখে দিয়ে আসছে। হইতে পারে কি না? তাহলে 100 পৃষ্ঠার একটা খাতা পরীক্ষা দিছো, তুমিও দিছো, তোমার বন্ধুও দিছে। কেউ যদি 2টা পৃষ্ঠার খাতা দেখা সিদ্ধান্ত নেয় আর 98টা পৃষ্ঠার খাতা না দেখা যদি সিদ্ধান্ত নেয়, সেটা সঠিক হবে না ভুল হবে? এটা তোমাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। এখন পর্যন্ত জিন গবেষণা বিজ্ঞানীরা গবেষণা করে প্রকাশিত হয়েছে মাত্র 2%। 98% এখনও অপ্রকাশিত, যেখানে 0.1% অমিল থাকার কারণে হিউজ বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়।
ঠিক আছে, তাহলে তুমি কিভাবে এই সিদ্ধান্তটা তুমি কিভাবে গ্রহণ করলা যে 98% অপ্রকাশিত, এখনও গবেষণা হয়ই নাই, আর 98% গবেষণা না কইরা মাত্র 2% গবেষণার উপর ভিত্তি করে তুমি যদি বলো যে শিম্পাঞ্জির সাথে মানুষের বৈশিষ্ট্য 98% মিল আছে, তাইলে শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে, এটা কি যুক্তিযুক্ত হবে না অযুক্তিযুক্ত হবে? এই প্রশ্নের উত্তর তোমার বিবেকের উপর আমি রেখে দিলাম। আমরা এখন পরবর্তী টপিকে যাচ্ছি। আমাদের যে পরবর্তী টপিক, এই টপিকটা আমরা এখন পড়ব জেনেটিক কোড। আচ্ছা, জেনেটিক কোডে যাওয়ার আগে এখানে একটা টপিক একটু মিসিং আছে, ওটা একটু বলি। এই যে অপ্রকাশিত 98% জিনের বৈশিষ্ট্য বা 98% ডিএনএর বৈশিষ্ট্য এখন পর্যন্ত বিজ্ঞানীরা বের করে শেষ করতে পারে নাই। এটা নিষ্ক্রিয় আছে, এটা নিষ্ক্রিয় বলা আছে বা অপ্রকাশিত আর কি। তো এই যে অপ্রকাশিত যে অংশ 98%, এই অংশটা ডিএনএর এই 98% অংশটাকে বলা হয় জাং ডিএনএ। জাং ডিএনএ বলা হয়। তো এটা অনেক সময় এমসিকিউর মধ্যে আসে যে জাং ডিএনএ কি, বা অপ্রকাশিত অংশ বা নিষ্ক্রিয় অংশ, ডিএনএর যে অংশটা নিষ্ক্রিয় বা অপ্রকাশিত, এটাকে কি বলা হয়? জাং ডিএনএ বলা হয়। আচ্ছা, তো এখন আমরা পড়ব জেনেটিক কোড। তো জেনেটিক কোডটা ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে এমসিকিউ এর মহাসমারোহ, অসংখ্য এমসিকিউ জেনেটিক কোড থেকে আসে। তো জেনেটিক কোডটা কি? তো সিম্পলভাবে জেনেটিক কোডটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা আরএনএ, আরএনএর ভিতরে এই যে নিউক্লিওটাইড বেস হিসেবে ধরো এখানে আছে এ, জি, আবার জি, সি, ইউ, এ, সি, জি। এটা আমি আমার মতো করে দিলাম, ঠিক আছে? আমার মতো করে দিলাম, নিজে সমস্যা নাই, এটা উল্টাপাল্টা হলো কোনো সমস্যা নাই। এখানে একটা ইউ বাড়ায় দেয় একটা, হ্যাঁ, একটা ইউ বাড়ায় দেয়, এটা ইউ দিয়ে দিই। আচ্ছা, এটা কি ইউ না এ, যে উল্টাপাল্টা করে দিলাম, যেহেতু এটা কি একটা আরএনএর মধ্যে, এটা কি আরএনএর মধ্যে বিশেষ করে এটা স্পেশালি এমআরএনএ, ওই ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়। এখন এই যে আরএনএ, তো আরএনএর মধ্যে কি এটা একটা নিউক্লিওটাইড, আমি জাস্ট এটা শর্টকাট করছি, একটা নাইট্রোজেন বেস, তারপরে নাইট্রোজেন, তারপরে এখানে 5 কার্বনযুক্ত শর্করা আছে রাইবোজ, তারপরে এখানে একটা ফসফরিক অ্যাসিড আছে। এই যে নাইট্রোজেন বেস, 5 কার্বনযুক্ত শর্করা, ফসফরিক অ্যাসিড, এভাবে এটা একটা নিউক্লিওটাইড হয়েছে, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, তাই তো? এ, জি, জি এখানে আছে। তো এই তিনটা কি একটা, তিনটা মিলে কি এই তিনটা নিউক্লিওটাইড একত্রিত হয়েছে। এই তিনটা নিউক্লিওটাইড মিলে, ওরা একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, একটা অ্যামাইনো অ্যাসিড কি করবে? তৈরি করে। কয়টা? তাহলে এই যে এমআরএনএ যে আছে, আমরা জানি কি, আমরা একটু আগে আমরা পড়ছি, সেটা হলো কি, এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে কি বলে? ট্রান্সক্রিপশন। নেক্সট ক্লাসে আমরা পড়ব। এবং এই এমআরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। এই প্রক্রিয়াটাকে কি বলে? ট্রান্সলেশন। এই যে এমআরএনএ, এটা একটা এমআরএনএ, এটা একটা কি এমআরএনএ। এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হবে, প্রোটিন মূলত কি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন কি অ্যামাইনো অ্যাসিডের পলিমার, রাইট? প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে প্রোটিন হবে। তো এটা এই যে পরবর্তী ক্লাসে গেলে একেবারে ক্লিয়ার হবে। জাস্ট এখানে একটু বলে রাখি, এই যে আরএনএটা যে আছে, এই যে তিনটা নিউক্লিওটাইড মিলে একটা গ্রুপ হয়েছে, এই গ্রুপটা একটা অ্যামাইনো অ্যাসিড আনবে, এই তিনটা মিলে আরেকটা অ্যামাইনো অ্যাসিড আনবে, এই তিনটা মিলে আরেকটা অ্যামাইনো অ্যাসিড আনবে। এভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত হবে, হয়ে প্রোটিন তৈরি হবে। কথা কি বুঝছো? তাইলে এই যে এই একটা গ্রুপ,
তিনটা নিউক্লিওটাইডের একটা গ্রুপ একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তিনটা নিউক্লিওটাইডের একটা গ্রুপ একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এই যে তিনটা নিউক্লিওটাইডের একটা যে গ্রুপ, এই গ্রুপটাই হচ্ছে একটা জেনেটিক কোড। তার মানে এটা একটা জেনেটিক কোড, এটা একটা জেনেটিক কোড, এটা একটা জেনেটিক কোড। তার মানে জেনেটিক কোড হয় হচ্ছে তিনটা নিউক্লিওটাইড মিলিয়ে। এই জন্য জেনেটিক কোডকে ট্রিপলেট কোডও বলা হয়। ট্রিপলেট কোড বলা হয় কেন? কারণ জেনেটিক কোড গঠিত হয় তিনটা নিউক্লিওটাইড নিয়ে, এবং তিনটা নিউক্লিওটাইড মিলে একটা গ্রুপ হয়েছে। এই গ্রুপটা একটা অ্যামাইনো অ্যাসিড আনবে। তার মানে এই গ্রুপটার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে। এই যে একটা অ্যামাইনো অ্যাসিড আনছে, এই যে একটা অ্যামাইনো অ্যাসিড আনছে, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এগুলা কিন্তু কোনো অ্যামাইনো অ্যাসিডের সাথে কোনো অ্যামাইনো অ্যাসিড মিলবে না, এক এক রকমের অ্যামাইনো অ্যাসিড আনতে পারবে। এই জন্য একটা জেনেটিক কোড আলাদা একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। কথা কি বুঝছো? তাইলে হচ্ছে এই যেটা হলো জেনেটিক কোড। তাহলে জেনেটিক কোডের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? জেনেটিক কোডের সংজ্ঞা হবে যে এই যে mRNA আছে, mRNAর নিউক্লিওটাইডের একটা গ্রুপ, mRNAর নিউক্লিওটাইডের একটা গ্রুপ যা একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, এই গ্রুপটাকেই জেনেটিক কোড বলা হয়। তাহলে জেনেটিক কোড কাকে বলে? mRNAর নিউক্লিওটাইডের যে গ্রুপ একটি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, mRNAর বা আমরা সরাসরি বলতে পারি নিউক্লিওটাইডের যে একটি গ্রুপ একটি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, এই গ্রুপটাকে জেনেটিক কোড বলা হয়। তাহলে জেনেটিক কোড কাকে বলে? জেনেটিক কোড কাকে বলে? যে নিউক্লিওটাইড অণুর একটি গ্রুপ। জেনেটিক কোডের সংজ্ঞাটা একটু এখানে লিখি। নিউক্লিওটাইড বা আরএনএর নিউক্লিওটাইড অণুর একটি গ্রুপ। আরএনএর স্পেশালি যদি আমরা বলি তাহলে mRNAর নিউক্লিওটাইড অণুর একটি গ্রুপ যা একটি প্রোটিন তৈরি করে। কয়টা? একটি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। একটি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, তাকে জেনেটিক কোড বলে। তাহলে mRNAর নিউক্লিওটাইড অণুর একটা গ্রুপ যা একটি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, তাকে জেনেটিক কোড বলে। তো জেনেটিক কোডের মধ্যে তিনটা নিউক্লিওটাইড থাকে বা তিন ধরনের নাইট্রোজেন বেস থাকে, এই জন্য এটাকে ট্রিপলেট কোড বলা হয়। ঠিক আছে? ওকে। এবং জেনেটিক কোড তাইলে হচ্ছে আমরা যদি দেখি জেনেটিক কোড কয়টা হইতে পারে, তো নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে কয়টা আছে? চারটা আছে, এ, জি, সি আর হচ্ছে ইউ। যেহেতু এটা আরএনএর ক্ষেত্রে, তা আরএনএর মধ্যে চারটা বেস থাকে, নাইট্রোজেন বেস থাকে হলো চারটা, এবং প্রতি তিনটা নিয়ে একটা করে জেনেটিক কোড হবে। বিন্যাস সমাবেশ যদি আমরা করি, যেমন ধরো এ এ এ, এটা একটা জেনেটিক কোড, বা দুইটা এ একটা জি, এটা একটা জেনেটিক কোড, বা হচ্ছে এ জি সি, এটা একটা জেনেটিক কোড, ইউ ইউ ইউ, এটা একটা জেনেটিক কোড, সি সি সি, এটা একটা জেনেটিক কোড, জি জি জি, এটা একটা জেনেটিক কোড, জি সি সি, এটা একটা জেনেটিক কোড। এরকম যতগুলা করা যায়। তাহলে বিন্যাস সমাবেশের অঙ্ক যদি আমরা করি, তাহলে টোটাল এদের সংখ্যা হলো চারটা, প্রতি তিনটা করে নিব। তাহলে 4-এর উপরে 3 যদি আমরা পাওয়ার দেই, তাহলে কত হয়? 4 দুগুণে 4 4 16, তাহলে 3টা 4 গুণন করো, 4 গুণন 4 গুণন 4 কত হয়? 4 4 4 16, 4 16 64। টোটাল 64টা জেনেটিক কোড তৈরি করা সম্ভব। যেহেতু 3টা নাইট্রোজেন বেস নিউক্লিওটাইড মিলে হবে, তাহলে টোটাল 4টা আছে, তাহলে তুমি এখানে টোটাল নিলে কয়টা হবে? টোটাল 64টা জেনেটিক কোড করা সম্ভব। এখন হচ্ছে যে 64টা জেনেটিক কোড আমি তোমাকে করে দেখাবো। এটা আমার সাথে সাথে এই 64টা জেনেটিক কোড করবা। এটা হলো এমসিকিউ এর মহাসমাবেশ, এটা তোমাকে বুঝতে হবে। এটা আমি কিন্তু টাইপিস দিয়ে উঠাইতে পারতাম, বাট উঠাই নাই। কেন? কারণ এটা তোমাকে বুঝতে হবে। তো আমরা হচ্ছে জেনেটিক কোডগুলোতে দেখব। জেনেটিক কোডগুলো আমরা এখন সুন্দরভাবে এটা করার চেষ্টা করব। তাহলে আমি প্রথমে এই যে একটা দাগ দেই, আমার সাথে সাথে তুমিও দাগ দিয়ে ফেলো। বড় করে একটা বক্স করলাম, তারপরে হচ্ছে আমি এখন কি করব?
এগুলো আর একটু ছোট করে দিই, একটু চিকন করে দিই, আর একটু চিকন করে দিলাম। ওকে, এখন আর মাঝখানে 3টা দাগ দিব, এই যে 1, এই যে 2, এই যে 3। সেমভাবে এই পাশ দিয়েও 3টা দাগ দিব, এই যে 1, এই যে 2, এই যে 3। ঠিক আছে? ওকে, এখন আমাকে ক্রমধারাটা দেয় UCAG, UCAG, এটা মনে রাখো। এই যে এটা হলো UCAG, এটা মনে রাখবা, এই সিরিয়াল মিস করা যাবে না। UCAG এভাবে লিখতে হবে। তাহলে এখানে UCAG, আচ্ছা। তো এখানেও আমি লিখবো যে UCAG, এটা তো লিখবো UCAG, এটা তো লিখবো UCAG, এটা তো লিখবো UCAG। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে কি করব, এই যে দেখো এখান থেকে একটা নিব, এই যে প্রথমটা নিব, তারপরে এটা নিব, তারপরে এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, এখান থেকে এটা নিব, সিরিয়াল অনুযায়ী আসবে। যেমন প্রথমে আছে ইউ, এটা আমি নিব, এটা হলো আমার প্রথম কোড, এটা হলো আমার প্রথম, এটা প্রথম কোড, এটা হলো আমার প্রথম কোড, এটা হলো দ্বিতীয় কোড, আর এটা হলো তৃতীয় কোড। এগুলো হচ্ছে তৃতীয় কোড। 3টা নিব না? তাহলে প্রথমে প্রথম হলো ইউ, এই যে ইউ, তারপরে আসলো কি, এই যে এই ইউ, তারপর ওইটার প্রথম কি আছে, ইউ। তাহলে এই যে 3টা ইউ হলো। সেমভাবে এটা প্রথম, এই যে ইউ, দ্বিতীয় এই ইউ, তারপরে ওখানে কি আছে, সি, তারপরে এই যে এটা হলো প্রথম কোড ইউ, তারপর হলো এই ইউ, তারপরে এখানে কি আছে, এ আছে, এই যে এ, তারপরে এই যে এই ইউ, তারপরে এই ইউ, তারপর ওর পরে কি আছে, ওখানে জি আছে। এই যে এরকম প্রত্যেকটা ঘরে 4টা করে হবে। প্রত্যেকটা ঘরে যদি 4টা করে হয়, টোটাল কয়টা হবে, 64টা হবে। কারণ হলে এখানে টোটাল 1 2 3 4, 1 2 3 16টা ঘর আছে, 4 16 64। আচ্ছা, এটা হলো প্রথম ঘরটা করলাম, বাকিগুলা তুমি করবা। তোমাকে আমি আরেকটা ঘর দেখাই, যেমন ধরো এই ঘরটা আমি দেখাই, এই ঘরটা দেখাই। তাহলে এটা হলো প্রথম ইউ, তাহলে প্রথম ঘর হলো ইউ, দ্বিতীয় ঘর এটা জি, প্রথম হলো ইউ, তারপরে এই যে প্রথম ঘর ইউ, তারপর দ্বিতীয় ঘর জি, তারপর হলো সি। প্রথম ঘর হচ্ছে ইউ, দ্বিতীয় ঘর জি, তারপরে হলো এ, তারপরে প্রথম ঘর হচ্ছে ইউ, দ্বিতীয় ঘর জি, তারপর হচ্ছে জি। এই যে 4টা হলো। ঠিক আছে? যেমন হচ্ছে যে আরো 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 কয়েকটা আমি দেখাই। আচ্ছা, আর একটা ঘর দেখাম হলো, এই ঘরটা দেখাই, এটা দেখাই। এক্স্যাক্টলি এগুলো কেন দেখাচ্ছি, এই জায়গাগুলোতে ইম্পর্টেন্ট জিনিস আছে, এই জন্য ওইটা দেখাইলাম, এটা দেখাইলাম, এখন এটা দেখাম, যেহেতু এটা প্রথমের জন্য দেখাইছি। এখন দেখাম হলো এটা। তাহলে প্রথম ঘর কোনটা, প্রথম হলো এ, তারপর হচ্ছে দ্বিতীয় হলো ইউ, তারপর আছে আমার কি ইউ, প্রথমটা ইউ, তারপর হলে যে প্রথম ঘর এ, দ্বিতীয় ঘর ইউ, তারপরে কি আছে সি, তারপর প্রথম ঘর এ, তারপরে ইউ, তারপরে ওইখানে প্রথম ঘর এ, তারপর হচ্ছে এ, দ্বিতীয় ঘর ইউ, মানে হলো জি। এই যে একটা। ঠিক আছে? আমরা যদি এটা দেখি, এটা যদি দেখি তাহলে কি হবে, এখানে জাস্ট, আচ্ছা এখানে এটা দেখি, এটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখি। তাহলে প্রথম ঘর হচ্ছে ইউ, দ্বিতীয় ঘর এ, তৃতীয় ঘর হচ্ছে ইউ, প্রথম ঘর ইউ, দ্বিতীয় ঘর এ, তারপরে তৃতীয় ঘর সি, প্রথম ঘর ইউ, দ্বিতীয় ঘর এ, তৃতীয় ঘর হচ্ছে এ, প্রথম ঘর ইউ, দ্বিতীয় ঘর এ, তৃতীয় ঘর হচ্ছে জি। এই যে হয়েছে। জাস্ট এভাবে আমরা করব ইনশাল্লাহ। তো এখান থেকে এই যে এরকম 64টা করা যাবে। এই যে 64টা জেনেটিক কোড যে আমি পাইলাম, এর ভিতরে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো। এই 64টা জেনেটিক কোডের মধ্যে তোমার জন্য মজার বিষয় আছে। 64টা জেনেটিক কোডের মধ্যে
একটা আছে AUG, এটা খুঁজে বের করবা। AUG এটার নাম হচ্ছে মেথিওনিন। এই যে দেখো AUG, এটার নাম হচ্ছে মেথিওনিন। AUG এটার নাম কি? এটার নাম হচ্ছে, এটার নাম কি এই পাশে লিখি, এটার নাম হচ্ছে মেথিওনিন। এটা থাকো, তাহলে এটার নাম হচ্ছে কি? মেথিওনিন। মেথিওনিন এটা হলো শুরুর কোড, এটা মনে রাখবা, এটা হচ্ছে শুরুর কোড। এটা এতটুকু মনে রাখো আজকে, এটা নেক্সট ক্লাসে গেলে এটা বুঝবা। এতটুকু মনে রাখো AUG এটার নাম মেথিওনিন, এটা হলো শুরুর কোড। ওই যে আমরা একটু আগে বললাম না, আমরা একটু আগে কোনটা বলছি, এই যে এখানে এই যে DNA থেকে RNA তৈরি হয়, এই যে RNA থেকে প্রোটিন তৈরি হয়। RNA থেকে যে প্রোটিন তৈরি হবে, একটা RNA অনেক বড়, কোথায় কোন জায়গা থেকে শুরুটা হবে? এই যে একটা কোড, এই যে একটা কোড, এই যে একটা কোড, যে জায়গাতে যায় এই কোডটা থাকবে AUG এই কোড যেখানে থাকবে ওই জায়গা থেকে যায় প্রোটিন ওই ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হবে। কথা বুঝছো? শুরুর কোড, তিনটা করে কোড আছে না, এখানে যেখানে থাকবে ওখান থেকে প্রক্রিয়াটা শুরু হবে, এটা হলো শুরুর কোড। এবং হচ্ছে শেষের কোড, বন্ধের কোড। তো এই যে RNA থেকে যে প্রোটিন তৈরি হবে, এটা কতক্ষণ যাবত চলবে? এটা একটা সময় তো বন্ধ হবে, কখন? এই যে জেনেটিক কোড হিসেবে কিছু বন্ধের কোড আছে, ওই কোডটা যখন আসবে তখন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। এই যে RNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা বন্ধ হবে। তাহলে RNA থেকে যে প্রোটিন তৈরি হবে, যখন শুরুর কোডটা আসবে সেখান থেকে শুরু হবে, আর যখনই যে জায়গাতে বন্ধের কোড আসবে সেখানে যে বন্ধ হয়ে যাবে, প্রক্রিয়াটা ভ্যানিশ হয়ে যাবে, ওখান পর্যন্ত ক্লোজ হয়ে যাবে। তাহলে বন্ধের কোডগুলা কি? বন্ধের কোড হচ্ছে যে এই দুইটা, UAA আর UAG। এই যে UAA, এই যে এই দুইটা হলো বন্ধের কোড। এটা হলো কি? বন্ধের কোড। এটা হচ্ছে কি? বন্ধের কোড। আর এখানে বন্ধের কোড হলো টোটাল 3টা। আর একটা বন্ধের কোড আছে UGA, এটা হলো বন্ধের কোড। তাহলে এটা কিন্তু অসংখ্য MCQ এর মধ্যে, অসংখ্য মেডিকেল বলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো, তোমার বোর্ডের MCQ বলে যে কোনটা মেথিওনিন AUG, কোনটা শুরুর কোড AUG, কোনটা শুরুর কোড নয়, এরকম দিতে পারে, বা কোনটা বন্ধের কোড নয়। তাহলে UAA বন্ধের কোড, UAG বন্ধের কোড, তারপর হচ্ছে UGA বন্ধের কোড। এই 3টা হলো বন্ধের কোড, আর একটা হলো শুরুর কোড। ঠিক আছে? এরপরে তোমরা দেখবা যে এগুলার বিভিন্ন নাম আছে। এই প্রত্যেকটা কোড যে আছে, এগুলা যে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, এই অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম আছে সুন্দর করে। যেমন হচ্ছে এই যে লিউসিন, এই সিরিয়ালে এখানে যে 4টা পাওয়া যাবে, এই 4টার নাম হচ্ছে লিউসিন। তাহলে তোমাকে এই 4টার মধ্যে তাহলে তোমাকে বলে দিবে যে এগুলা একটু ক্রিটিক্যাল, ও তো ডিপ কোশ্চেন এখনও আসে নাই। ঠিক আছে? তবে এতটুকু মনে রাখবা যে এগুলো একটু বেসিক ধারণা রাখবা যে লিউসিনের মধ্যে কয়টা আছে, মোট 4টা আছে। এরকম একটু এই যে তোমাদের আবুল হাসান স্যারের বই হোক, যে কোনো বইয়ের মধ্যে দেখবে এই জেনেটিক কোড যে 4টা আছে, 4টা একটু ভালো করে পড়বা। এই হলো আমার মূল কথা। তাহলে আমরা জেনেটিক কোড সম্বন্ধে আমরা জানলাম যে জেনেটিক কোড হচ্ছে mRNA যেটা আছে, mRNA এর নিউক্লিওটাইডের একটা গ্রুপ। এই একটা গ্রুপই একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, এই গ্রুপটাকে জেনেটিক কোড বলা হয়। জেনেটিক কোডের মধ্যে টোটাল হচ্ছে 3টা নিউক্লিওটাইড থাকে, এই জন্য এই জেনেটিক কোডটাকে ট্রিপলেট কোডও বলা হয়। তাহলে এই জেনেটিক কোডে যে ক নাম্বার প্রশ্ন হবে, খ নাম্বার প্রশ্ন হবে। ঠিক আছে? আর জেনেটিক কোড আমরা দেখলাম যে টোটাল, যেহেতু নাইট্রোজেন বেস হলো টোটাল 4টা, আর 3টা করে মিলে একটা করে জেনেটিক কোড যদি হয়, তাহলে টোটাল হচ্ছে 64টা জেনেটিক কোড করা যায়। জেনেটিক কোডের মধ্যে একটা জেনেটিক কোড হলো শুরুর নির্দেশ করে, যেটা হচ্ছে AUG, এটার নাম হচ্ছে মেথিওনিন। আর 3টা জেনেটিক কোড হলো বন্ধ। এই RNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা যখনই এই 3টার মধ্যে কোনো একটা জেনেটিক কোড এসে যাবে, প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে।
তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আশা করি প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা ডিএনএ ডিএনএ রেপ্লিকেশন পড়লাম, জিন পড়লাম এবং হচ্ছে জেনেটিক কোড পড়লাম। তো এরপর হচ্ছে আমরা সর্বশেষ যে লেকচার, সেখানে আমরা ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন পড়লে আমাদের অধ্যায়টা আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। তো আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে আছে, আমরা দেখব টোটালি লেকচার থেকে কোন কোন জায়গা থেকে বোর্ড কোশ্চেন আসছে এবং মেডিকেল বা ডেন্টালের কোশ্চেন আসছে, এগুলো আমরা একটু দেখব। তাহলে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আমাদের একটু ধারণা হবে যে কোথায় কোথায় থেকে এমসিকিউগুলো আসে। তো প্রথমে আমরা পড়ছি হচ্ছে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। এখান থেকে যে হেলিকেজ এনজাইম যে আসে, আইসা সূত্রক দুটাকে বিচ্ছিন্ন করে দেয়। এটা অসংখ্য বোর্ডের মধ্যে এই তথ্যটা আসছে যে কোন এনজাইমটার প্রভাবে দুটো সূত্রক পরস্পর হতে বিচ্ছিন্ন হয়, হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায়। তো হেলিকেজ এনজাইমের প্রভাবে, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে যেমন এই যে রেকন এবং মিউটন, এগুলা থেকে কোশ্চেন আসছে। এই যে রেকন থেকে আসছে ময়মনসিংহ বোর্ড 19-এ, তারপর হচ্ছে যে মিউটন থেকে কোশ্চেন আসছে হচ্ছে এই যে মেডিকেল 16-17 কোশ্চেন আসছে। যে মিউটেশনের একক কোনটা, এটা কোশ্চেন আসছে, মিউটেশনের একক কোনটা। আর একটা আসছে যে রিকম্বিনেশনের একক কোনটা, রেকন। রিকম্বিনেশনের একক হচ্ছে রেকন আর মিউটেশনের একক হচ্ছে কি, মিউটন। তাহলে এরকম এই যে রেপ্লিকন আসতে পারে, সিস্টন আসতে পারে, এরকম কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে যে আমি কিন্তু রিসেন্টগুলা খালি উঠাইছি। তো আমি যদি হিসাব অনেক আগের গুলা উঠালে কিন্তু অনেকগুলা হইতো আর কি, এত কিছু অত ডিপলি আমরা উঠাই নাই, জাস্ট রিসেন্ট যেগুলো 19, 20, 18, 19 এগুলা। তারপরে এই যে এখান থেকে একটা কোশ্চেন, এখান থেকে এই যে যেমন হচ্ছে এই যে জাং ডিএনএ, যেটা যে অংশটা এখন পর্যন্ত নিষ্ক্রিয় বা অপ্রকাশিত, বিজ্ঞানীরা এখনও গবেষণা করে পারে নাই আর কি। এই যে বরিশাল বোর্ড 19-এর কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে এই জেনেটিক কোড যেগুলো আছে, মেথিওনিন কোনটা, এখানে অসংখ্য বোর্ডে আসছে। মেডিকেল ডেন্টাল অ্যানালিসিসগুলো অনেকগুলো পাবা। তারপর কোনটা বন্ধের কোড কোনটা বন্ধের কোড নয়, নিচে কোনটা শুরুর কোড, কোনটা মেথিওনিন, এই টাইপের। আচ্ছা, এবং হচ্ছে এই যে এখান থেকে আরও কয়েকটা কোশ্চেন আসে। যেমন হলো এখানে আরেকটা বলি, যেমন ধরো কোশ্চেন আসছে হচ্ছে, যেমন ধরো আছে ভ্যালিন, যেমন ঢাবির 19-20-এর কোশ্চেন আসছে। এই যে যেমন এই যে এখানে চারটা হবে না, এখানে যে 4টা কোড আছে, এই 4টা কোড যে প্রোটিনগুলো তৈরি করবে এগুলোর নাম কি, ভ্যালিন। এই 4টা কোডের নাম হচ্ছে কি, ভ্যালিন। তাহলে হচ্ছে যে এখন বলবে যে ভ্যালিনের মধ্যে কয়টা আছে, একটা কোশ্চেন আসছে ঢাকা বোর্ডে আসছে। ঢাকা বোর্ড কত, এটা আসছে হলো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি কোশ্চেন। ঢাবির হচ্ছে 19-20 সেশনের মধ্যে আসছে, 19-20 আসছে। বলছে এই যে এখানে কি, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ভ্যালিন। এখন প্রশ্ন আসছে যে ভ্যালিনের মধ্যে কয়টা জেনেটিক কোড আছে, ভ্যালিনের মধ্যে কয়টা আছে, 4টা আছে। এখন কিন্তু সবগুলাই, যেমন লিউসিনের মধ্যে 4টা আছে, এই জন্য কিন্তু সবগুলাতে না, এরকম আছে যে শুধু 2টা মিলে একটা নাম, 2টা মিলে আর একটা নাম, বা একটা কোড মিলে একটা নাম আর 3টা মিলে আর একটা নাম, এরকম অনেকগুলো আছে। তো 4টা মিলেই যে একটা নাম হবে সেটাও কিন্তু না। যেমন এখানে একটা মিলে এটার নাম মেথিওনিন, বাকি এই 3টার নাম তো আর মেথিওনিন না, এরকম। এই জন্য এই 4টা একটু ভালো করে পড়বা, এখানে অসংখ্য এমসিকিউ এখান থেকে হয়। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, সেখানে হচ্ছে আমরা ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন পড়ব, যার মাধ্যমে প্রথম অধ্যায়ের বেসিক লেকচার শেষ হবে। এর পরবর্তীতে আমরা সিকিউ এমসিকিউ সলভিং করবো ইনশাল্লাহ। আর একটা কথা মনে রাখো, প্রথম অধ্যায়টা হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে টোটাল বইয়ের অর্ধেক হলো প্রথম অধ্যায়, আর বাকি অধ্যায় শেষ করতে কিন্তু এত ঝামেলা লাগবে না, সিম্পলি দ্রুত শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ভালো থাকো, আসসালামু আলাইকুম।